তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারলেন যে কি করে আমরা এই স্কেল প্রপার্টিটাকে ব্যবহার করে এই ধরনের জিনিসগুলো করা হয়। আপনারা বিভিন্ন ওয়েব পেজে এই ধরনের এফেক্টগুলো দেখবেন, তো ওইগুলো সব এই স্কেলের মাধ্যমে করা হয়। আরও অনেক রকমের অ্যানিমেশন আছে, যে এখানটাতে হোভার হবে, উপর থেকে একটা ওভারলে চলে আসবে, অনেক কিছু রয়েছে, সেটা আমরা পরে দেখবো। তো আশা করি আজকের এই স্কেলের কাজটা আপনাদের খুবই ভালো লাগলো। ওয়েবগ্রাউন্ডে আপনাদেরকে স্বাগত। তো চলুন দেখা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তুগুলো কি কি। তো আজকে আমরা শিখতে চলেছি সিএসএস এর 2D ট্রান্সফর্ম নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আর ওই 2D ট্রান্সফর্মের মধ্যেই আজকে আমরা দেখব যে 2D ট্রান্সফর্মের স্কেল কিভাবে কাজ করে, আর পাশাপাশি আমরা দেখব এই স্কেল এক্স আর স্কেল ওয়াই প্রপার্টি ভ্যালুগুলো কিভাবে আপনার ওয়েব পেজের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন। যেভাবে আমরা গত পর্বগুলোতে দেখেছিলাম যে ট্রান্সফর্ম বা ট্রান্সলেট খুবই আপনার উপযোগী, আর আপনি সেগুলো দিয়ে অনেক ধরনের কাজ করতে পারেন, ঠিক সেরকমভাবে এই স্কেল ভ্যালুটা দিয়েও কিন্তু আপনি খুব সুন্দর সুন্দর কাজ করতে পারবেন। তো চলুন দেখা যাক এই স্কেল জিনিসটা কি হয়। আর আজকের এই ক্লাসে যারা নতুন রয়েছেন তারা উপরে থাকা আই বাটনে প্রেস করুন, সেখানে আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলোকে অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা নিচে থাকা ডেসক্রিপশন বক্সেও ক্লিক করতে পারেন, সেখানেও আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলোকে অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। আর ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন, যেটা আপনার পরবর্তীকালে অনেক প্রবলেম ক্রিয়েট করবে। তো চলুন আজকে আমরা আমাদের এই ক্লাস শুরু করি। আর আজকের এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের জন্য ছোট ছোট কিছু টিপস। আপনারা যদি চান যে একবারে শুরু থেকে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখবেন বা HTML বা CSS শিখবেন, তার জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা আমারই আরেকটি চ্যানেল জাস্ট এই ওয়েব গ্রাউন্ডে ভিজিট করবেন, যেখান থেকে আপনারা এখন কারেন্টলি এই ভিডিওটি দেখছেন। তাই জাস্ট ইউটিউবে আসবেন, আসার পর এখানটাতে ওয়েব গ্রাউন্ড লিখে সার্চ করবেন, করার পরে জাস্ট এই চ্যানেলটিতে প্রবেশ করবেন। চ্যানেলটিতে প্রবেশ করার পরে দেখবেন এখানটাতে প্লেলিস্ট বলে একটি মেনু রয়েছে, জাস্ট এখানটাতেই আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন। প্লেলিস্ট মেনুতে আসার পরে আপনি একটু নিচের দিকে যাবেন, দেখবেন যে এখানটাতে একটি পুরো কোর্স তৈরি করে দেওয়া রয়েছে। দেখুন এখানটাতে 93 খানা ভিডিও রয়েছে, এখানে প্রতিনিয়ত ক্লাস দেওয়া হয়। দেখুন এখানটাতে রয়েছে আপডেটেড 2 days এগো, এখানটাতে আপনি সব সময় নতুন ক্লাসগুলো পাবেন। তাই এই প্লেলিস্টটিকে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন। আর পাশাপাশি আপনি যদি চান যে শুধুমাত্র আপনি HTML এর উপরে কিছু দেখবেন বা CSS এর উপরে ভিডিও দেখবেন, তার জন্য আমি রেকমেন্ড করবো যদি HTML এর উপরে চান তাহলে এই প্লেলিস্টটি ফলো করতে পারেন। এখানে শুধুমাত্র HTML এর ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। আর পাশাপাশি আপনি যদি চান যে শুধুমাত্র CSS এর ভিডিও দেখবেন, তার জন্য আপনাদের জন্য এই প্লেলিস্ট তৈরি করে দেওয়া রয়েছে, এখানে আপনি শুধুমাত্র CSS এর ভিডিওগুলো পাবেন। ঠিক আছে, তো এই ভিডিওগুলোকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখে যাবেন, আশা করি অনেক কিছু আপনি শিখতে ও জানতে পারবেন। তো এবার আসি যারা ধরুন HTML CSS কিছুটা জানেন এবং চাইছেন যে জাভাস্ক্রিপ্ট বা PHP শুরু করতে একদম বিগিনার্স লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, তো তাদের জন্য আমি রেকমেন্ড করবো আপনারা এই চ্যানেলটিতে ভিজিট করতে পারেন। জাস্ট ইউটিউবে আসার পরে লিখবেন ওয়েবশিপ বলে, তো ওয়েবশিপে আসার পরে জাস্ট চ্যানেলটিতে প্রথমত ভিজিট করবেন, করার পরে এখানটাতে প্লেলিস্ট অপশনে আসবেন। আসার পরে এখানে দেখবেন যে এখানে জাভাস্ক্রিপ্টের উপরে একটি ফ্রি কোর্স চলছে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোর্স। আর যেহেতু বিগিনার্সদের জন্য তৈরি করা, এখানটাতে স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে খুব সহজ উপায়ে আমি আপনাদেরকে জাভাস্ক্রিপ্ট শেখানোর চেষ্টা করছি। আর এটা একবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু, হ্যাঁ। তাই এই প্লেলিস্টটি ভিজিট করবেন, দেখবেন এখান থেকে আপনি অনেক কিছু জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে এক্সট্রা জিনিস শিখতে পাচ্ছেন। পাশাপাশি আপনি যদি চান যে PHP শিখবেন, তার জন্য আপনারা এই প্লেলিস্টটি ফলো করতে পারেন, এখানেও প্রতিনিয়ত আমি ক্লাস দিই। তাই এখান থেকে আপনি যদি চান যে PHP বেসিক টু অ্যাডভান্স আপনি শিখবেন, এটাকে আপনারা ফলো করতে পারেন। পাশাপাশি আপনারা যদি চান যে jQuery শিখবেন, তার জন্য এখানে প্লেলিস্ট তৈরি করে দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা জিনিসটাকে দেখতে পারেন। তো আশা করি এই প্রতিটা জিনিস আপনাদেরকে খুব হেল্প করবে। আর এই চ্যানেলগুলোর সাথে সবসময় আপডেটেড থাকার জন্য কাইন্ডলি এই চ্যানেল দুটোকেই সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল নোটিফিকেশন আইকন পাশে দেখতে পারবেন, সেটাতে প্রেস করে রাখবেন। ঠিক আছে, তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য চলে যাবো হচ্ছে আমরা E-Drive-এর মধ্যে, তারপর হচ্ছে ওয়েব ক্লাসেস, আর এখানটাতে আপনি দিয়ে দিন ক্লাস 94। সো আমি এখানটা দিয়ে দিলাম যে ক্লাস ধরুন 94, আর এর ভিতরে প্রবেশ করার পরে এখানটাতে আপনি কিছু কিছু ফাইল তৈরি করে নিন। যেরকম প্রথমটা হচ্ছে index.html। তো এরপরে চলুন আমরা CSS এর ফাইলটাও তৈরি করে নিই। তার জন্য আমরা চলে যাব হচ্ছে এখানটাতে একটা ফাইল তৈরি করে নিন, এখানটাতে জাস্ট এটার নাম দিয়ে দিন style.css, যেটা আমরা আগেও তৈরি করি। এবার জাস্ট এই দুখানা ফাইলকে আপনি VS কোডে ওপেন করে নিন। সো VS কোড ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে অ্যাড ফোল্ডারে ক্লিক করুন, তারপরে আপনার যে ডিজায়ার ফোল্ডারটা রয়েছে ওটাকে চুজ করে নিন। আমি দিস পিসিতে গেলাম, যাওয়ার পরে এখান থেকে E-Drive-এ চলে গেলাম, যাওয়ার পরে দেখুন এখানটাতে রয়েছে, তারপরে দেখুন এখানে রয়েছে ওয়েব ক্লাসেস, এটার ভিতরে ঢুকুন। জাস্ট যাওয়ার পরে এখান থেকে আপনি এই 94টাকে চুজ করে অ্যাডে ক্লিক করে দিন। দেখুন এটা এখানটাতে চলে আসবে, এই যে 94 চলে আসলো। এখান থেকে index.html style.css দুটোকে ওপেন করে নিলাম। index.html এ গিয়ে জাস্ট নট দিয়ে ট্যাপ প্রেস করলাম, দেখুন পুরোটা চলে আসলো। আর জাস্ট এখানটাতে আসার পরে আপনি লিখে দিন যে, এটাকে সিলেক্ট করলাম, এখানে লিখে দিলাম ক্লাস 94। ঠিক আছে, আর এবার আমরা এখানটাতে যাওয়ার পরে CSS-টাকে লিঙ্ক করিয়ে নিই, লিঙ্ক CSS ট্যাপ প্রেস করলাম, দেখুন style.css লিঙ্কড হয়ে গেল, তাই না? বেশ। তো এবার দেখুন গত পর্বগুলোতে আমরা জাস্ট রোটেট শিখেছিলাম, ট্রান্সলেট শিখেছিলাম, এবার হচ্ছে স্কেল জিনিসটা কি হয়। দেখুন সবার প্রথমে আমি এখানটাতে 1 বলে একটা ডিভ তৈরি করলাম, আর এই ডিভের কিছু কিছু CSS আমি দিয়ে দিচ্ছি। চলুন, তো আমরা style.css-এ গেলাম, এখানটাতে যাওয়ার পরে .1-কে ধরলাম, এখানে ফার্স্ট অফ অল এর একটা উইথ দিলাম, মনে করুন উইথ দিচ্ছি 200 পিক্সেল, আর ঠিক সেরকমভাবে এটার একটা হাইট দিয়ে দিন। আমি জাস্ট এখানটাতে দিয়ে দিচ্ছি ওর হাইট হবে 200 পিক্সেল, আর এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, মনে করুন ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার এটা দিচ্ছি।
আর এখান থেকে আমরা জিনিসটাকে চেঞ্জও করে নেব। এখানে গেলাম, জাস্ট এখান থেকে কালার, যে কোনো একটা কালারকে আপনি চুজ করে নিন। মনে করুন আমরা দিচ্ছি এই কালারটা, ঠিক আছে। এটাকে একটু এদিক ওদিক করে নিয়ে আপনি একটু শেড বা অন্য কিছু দিতে পারেন। এই যে দেখুন একটু শেড হয়ে গেল, অপাসিটি কিন্তু এখন ফুল রয়েছে। হ্যাঁ, এই যে দেখুন আমি এটাকে ক্লিক করলাম, এটাকে আমরা সেভ করে দিলাম, সরি এখানে গেলাম, এটাকে সেভ করে দিলাম। তো চলুন এবার আমরা একটুখানি আমাদের আউটপুটটাকে ওপেন করে নিই। তার জন্য এটাকে আমরা সিলেক্ট করব, রাইট ক্লিক করব, ওপেন উইথ, তারপরে ফায়ারফক্স। ঠিক আছে, দেখুন আমাদের আউটপুটটা কিন্তু এখানটাতে চলে আসলো, তাই না? এইবার আপনারা কিছু কিছু ওয়েব পেজের মধ্যে একটা এফেক্ট দেখতে পারবেন, যেটা কিনা একটা কমন এফেক্ট। যেই মুহূর্তে আপনি কোনো একটা ডিভের উপরে হোভার করবেন, দেখবেন ওই ডিভটা জাস্ট বড় হয়ে যায়। ঠিক আছে, এবার বড় হওয়াটা কিন্তু অনেক রকম ভাবে হয়, তাই না? কারো ধরুন উইথ বড় হলো বা হাইট বড় হলো, এরকম ভাবে হলো। কিন্তু একবারে এই সেন্টার থেকে সামনের দিকে চলে আসা বা সেন্টার থেকে বড় হওয়াটা, এই ধরনের এফেক্ট কিন্তু আপনি বেশিরভাগ দেখতে পারবেন। তো এই ধরনের এফেক্টগুলো করার জন্য এই স্কেল বলে ভ্যালুটাকে ব্যবহার করা হয় ট্রান্সফর্ম প্রপার্টির মধ্যে। অর্থাৎ আপনি যখন কোনো একটা কিছুকে বড় করতে চাইবেন উইথ আর হাইট বরাবর পুরোপুরি মাঝখান থেকে, তখন আপনাকে এই স্কেল প্রপার্টিটাকে ব্যবহার করতে হবে। যেরকম দেখুন, এখন এই অবস্থাতে আমি যদি চাই যে যদি কেউ এই ওয়ানের উপরে হোভার করে তাহলে সেটা বড় হবে, এবার আপনি ওই বড় হওয়াটা কিরকম ভাবে করতে পারেন? আপনি হয়তো এভাবে করবেন যে যদি ডট ওয়ানের উপরে হোভার করা হয়, আমি মনে করুন আমার ট্রান্সফর্ম প্রপার্টি সম্পর্কে জানা নেই, এবার আমি কি করতে পারি, আমি এখানটাতে করে দিলাম ট্রানজিশন, মনে করুন সরি ট্রান্সফর্ম নয় ট্রানজিশন আমি করে দিলাম অল, মানে সবার জন্য চলবে, তাই আমি এখানে 0.5s দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 0.5s এটা করে দিলাম। এবার আমি চাইছি যে যেই মুহূর্তে কেউ ওয়ানের উপরে হোভার করবে ওর উইথটা হয়ে যাক, তো তখন ওর উইথটা হয়ে যাবে, মনে করুন আমি এখানে উইথ দিয়ে দিচ্ছি 250 পিক্সেল, আর এটার হাইটটাও মোটামুটি ধরুন হয়ে যাবে 250 পিক্সেল, মনে করুন হাইট। এটাকে সেভ করলাম। চলুন এবার যদি আমরা এখানটাতে যাই, এই রিফ্রেশে প্রেস করি, দেখুন এটা বাড়ছে, দেখেছেন? এটার উপর যখন হোভার করছি হাইটটা কিন্তু বাড়ছে। কিন্তু একটা কথা বলুন তো, হাইটটা কি মাঝ বরাবর থেকে বাড়ছে না এই কোণা থেকে বাড়ছে? দেখুন তো, দেখুন কোণা থেকে বাড়ছে কিন্তু, তাই না? দেখুন আমি আরেকবার দেখাই, এটাকে জাস্ট একটুখানি 300 পিক্সেল করে দিই, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এই যে 300, সো আমি এটাকে 300 করে দিলাম। তো দেখুন যখন এই এলিমেন্টটা বাড়বে, এটাকে রিফ্রেশ করলাম, দেখুন একবারে লেফট সাইড থেকে মনে হচ্ছে যেন বাড়ছে, তাই না? কিন্তু না, আপনি যদি চান যে এলিমেন্টটা একবার পুরো সেন্টার থেকে বাড়ুক, তখন আপনি কি করবেন? তখন আপনার জন্য সিএসএসে খুব সুন্দর একটি জিনিস দেওয়া রয়েছে ট্রান্সফর্মের মধ্যে, যেটা কিনা হচ্ছে স্কেল। তাই দেখুন আমি যদি এখানটাতে বাড়াতে চাই, ওকে, তাই আমাকে সবার প্রথম কোন প্রপার্টিটা এখানে দিতে হবে? ট্রান্সফর্ম, তাই না? তাই আপনি এখানে দিয়ে দিন যে ট্রান্সফর্ম, ঠিক আছে। এবার এর ভ্যালু হিসেবে আমরা কি দেব? স্কেল। এবার স্কেল লেখাটার পরে আপনাকে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হবে। এইবার এই স্কেলের মধ্যে আমাকে কি দিতে হয়? বাই ডিফল্ট স্কেলের প্রপার্টিটা থাকে 1। এবার এই 1 কি বোঝায়? অর্থাৎ আপনি যখন হোভার করবেন তখন ওর যা উইথ রয়েছে সেটা সেম থাকবে আর ওর হাইটটাও সেম থাকবে, অর্থাৎ এখানটাতে 1 দিয়ে দিলাম। ঠিক আছে, এইটা বোঝায় যে গুণ, অর্থাৎ আপনি যখন এই এলিমেন্টের উপরে হোভার করবেন তখন ওর উইথ কত গুণ বাড়বে আর হাইট কত গুণ বাড়বে সেটা এখানটাতে বলে দেওয়া যায়। ঠিক আছে, এখানটাতে একটা প্রপার্টি দেওয়া মানে ও দুটোকেই ইন্ডিকেট করে, উইথকেও ইন্ডিকেট করে, হাইটকেও ইন্ডিকেট করে। এবার দেখুন বাই ডিফল্ট যেহেতু স্কেলের ভ্যালু 1 থাকে, তাই আপনি এখানটাতে কি বললেন? যেই মুহূর্তে 1 এর উপর কেউ হোভার করবে তখন এলিমেন্টটা উইথের দিক থেকে হাইটের দিক থেকে 1 গুণ বাড়ুক। কিন্তু দেখুন ওটা 1 গুণ তো আর হবে না, কারণ ওই 1 গুণটা বাই ডিফল্ট থাকে, অর্থাৎ এই দুটো যা আর এই স্কেল 1 দেওয়া কিন্তু তাই। ঠিক আছে, দেখুন আমরা যখন এটাকে সেভ করব, রিফ্রেশে প্রেস করব, দেখুন কিচ্ছু হচ্ছে না কিন্তু, তাই না? হোভার করছে কিছু হচ্ছে না, কারণ এইটাও যা এটাও তা, অর্থাৎ স্কেলের এই ডিফল্ট ভ্যালুটাই থাকে 1, অর্থাৎ এলিমেন্টার উইথ আর হাইট যতটা রয়েছে ততটাই থাকবে এই ট্রান্সফর্মের ক্ষেত্রে। এবার আপনি যদি চান যে একটুখানি বাড়ুক, অর্থাৎ আমি যদি চাই এটা 1.5 গুণ হোক, ঠিক আছে, সেটা তো 1 গুণের থেকে বেশি, তাই না? তাই আপনি এখানে চাচ্ছেন 1.5, অর্থাৎ এই উইথটাও আপনার 1.5 গুণ বাড়বে, হাইটটাও 1.5 গুণ বাড়বে, কিন্তু সেটা কোথা থেকে? মাঝখান থেকে। তাই দেখুন এটাকে আমরা সেভ করলাম, আমরা এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, এবার হোভার করুন তো, দেখুন জিনিসটা কাজ করছে না, নিশ্চয়ই আমরা সিএসএসে কোনো ভুল করেছি, চলুন দেখা যাক। আচ্ছা সরি, এখানটাতে দেখুন আমরা সেকেন্ড অনেক কিছু দিয়ে দিয়েছি, না এটা একদম এরকম নয়, এটা থাকবে এরকম, আমাকে শুধুমাত্র দিতে হবে 0.5, অর্থাৎ 1.5 গুণ। ঠিক আছে, ওটা ছিল 1 গুণ, অর্থাৎ ছিল 1, আর এটা 0.5 মানে হচ্ছে 1.5 গুণ। এবার চলুন দেখা যাক হয় নাকি। সেভ করলাম, এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন এখন এলিমেন্টটা কিন্তু বাড়ছে, তাই না? তো আমরা একটা কাজ করি, আমরা এলিমেন্টটাকে একটুখানি এই বরাবর নিয়ে চলে আসি। হ্যাঁ, তার জন্য আমরা এলিমেন্টটাকে একটু মার্জিনের মাধ্যমে নিয়ে আসি। মনে করুন আমি এখানটাতে দিলাম যে মার্জিন
তো মনে করুন আপনি এই মার্জিনটা দিতে চাইছেন টপের থেকে 20%, রাইটের থেকে 0, বটমের থেকে 0 আর লেফটের থেকে মনে করুন 30%, এরকম আমি দিয়ে দিলাম। এটাকে আমরা দিয়ে দিলাম, এটাকে জাস্ট আমরা সেভ করলাম। করার পরে যখন আমরা এইখানে যাব রিফ্রেশে প্রেস করবো, দেখুন এটা এরকম একটা জায়গায় চলে এসেছে। যাই হোক আমরা একটু টপের যে ভ্যালুটা রয়েছে এটাকে আর একটু কমিয়ে দিই, মনে করুন 10%, 10%। আমরা এখানে যাব, রিফ্রেশে প্রেস করবো, হ্যাঁ ঠিক আছে। এবার এটার উপরে হোভার করুন, দেখুন জিনিসটা এভাবে বাড়ছে, দেখেছেন পুরো সেন্টার থেকে বাড়ছে। কিন্তু ওইখানটাতে আসলে জায়গা পাচ্ছিল না, তাই আমাদেরকে দেখবেন একটু ডিফারেন্ট কাইন্ড অফ লাগছিল। কিন্তু এখানে দেখুন ও জায়গাটা পাচ্ছে, এই কারণে পুরোপুরিভাবে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আসলে যখন এই মার্জিনটা আমি দিচ্ছিলাম না, দেখুন এটা যখন পুরোপুরি উপরের এইখানটাতে ছিল তখন এলিমেন্টটা তো বাড়ছে, এবার এলিমেন্টটা বাড়তে গিয়ে তো জাস্ট এদিকেও ঢুকে যাচ্ছে এদিকেও ঢুকে যাচ্ছে, তাই কারণে দেখুন আপনি ভালোভাবে বুঝতে পারছেন না। এবার এই কারণে আমি এলিমেন্টটাকে জাস্ট একটুখানি সেন্টারে আনার চেষ্টা করলাম, যাতে আপনারা জিনিসটাকে আরো ভালোভাবে বুঝতে পারেন। দেখুন আমি এখানটাতে নিয়ে চলে আসলাম, এবার হোভার করুন, দেখেছেন পুরো মাঝখান থেকে খুব সুন্দরভাবে জিনিসটা বাড়ছে, তাই না? কিন্তু আগে যখন শুধুমাত্র উইথ আর হাইটটাকে ট্রানজিশনের মাধ্যমে বাড়াচ্ছিলাম, তখন কি এইভাবে পুরো মাঝ বরাবর বাড়ছিল? না, বাড়ছিল না কিন্তু। তাই যদি আপনার এরকম মনে হয় যে কোনো একটা এলিমেন্টকে আপনি মাঝ বরাবর এভাবে বাড়াবেন, তাহলে আপনি সেটা এভাবে করতে পারেন। ঠিক আছে, এবার দেখুন আমি যদি এখানটাতে 2 গুণ দিই, অর্থাৎ এটা যদি দিয়ে দিই, তাহলে কি হবে? দেখুন এখানটাতে রিফ্রেশ প্রেস করুন, দেখুন এটা এত বড় হয়ে যাবে। অর্থাৎ এখানটাতে কি হচ্ছে বলুন তো, এখানটাতে এই হাইট আর উইথ দ্বিগুণ বাড়ছে। অর্থাৎ দ্বিগুণ মানে কি, এই উইথটা হয়ে যাচ্ছে আপনার 400 পিক্সেল আর এই হাইটটা হয়ে যাচ্ছে আপনার 400 পিক্সেল, এরকম হয়ে যাচ্ছে জিনিসটা। ঠিক আছে, তাই এই কারণে আপনি জিনিসটাকে অত বড় দেখতে পাচ্ছেন। এখানটাতে এটা বলা হয় গুণ, অর্থাৎ এটা এক দেওয়া মানে হচ্ছে কি আগেরটার মতো, অর্থাৎ উপরে যেটা উইথ আর হাইট থাকবে সেটা সেম থাকবে। এবার 1.5 মানে হচ্ছে 1.5 গুণ, আর এখানটাতে 2 দেওয়া মানে হচ্ছে দ্বিগুণ। ঠিক আছে, দেখুন এখানে গেলাম, রিফ্রেশ প্রেস করলাম। তো দেখুন কিছুক্ষণ আগে বললাম এই যে স্কেল আপনার এই 2 দিচ্ছেন, এটা আপনার উইথকেও যেরকম বাড়াচ্ছে হাইটটাকেও বাড়াচ্ছে, তাই না? তাই এটা সবসময় এরকমভাবে 2 মানে অনেকটা বড়, এটা আপনার ডিপেন্ড করছে যে আপনাকে কতটুকু বাড়াতে বলা হয়েছে, সেই হিসাবেই কিন্তু আপনি ভ্যালুটা দেবেন। ঠিক আছে, যেরকম আমি এখানে দিলাম 1.25, তাহলে তো একটুখানি বাড়বে, এই যে দেখুন এরকমভাবে বাড়লো। তাই এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে আপনার উপরে আপনি কতটুকু বাড়াতে চাইছেন। এইবার এইটার তো নয়, যখন আমি স্কেল এত ভ্যালু দিচ্ছি সেটা উইথের উপরেও অ্যাপ্লাই হচ্ছে, হাইটের উপরেও অ্যাপ্লাই হচ্ছে। আপনি যদি চান যে পার্টিকুলারলি আপনি উইথটাকে বাড়াবেন, সেটাও আপনি করতে পারেন। তার জন্য আপনাকে এখানে দিতে হবে স্কেল এক্স, যেরকম আমরা এক্স অক্ষ বরাবর চিনি, তাই না? এই যে দেখুন এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এবার এক্স অক্ষ বরাবর যদি বাড়ে সেটা তো উইথটা বাড়ছে, তাই না? তাই আপনি যদি চান শুধুমাত্র উইথ বাড়াবেন, তাহলে আপনি এভাবে দিতে পারেন। এবার দেখুন আমি যদি এখানটাতে 1.50 দিয়ে দিই বা 1.5 গুণ যদি দিয়ে দিই, তাহলে এটা কি হবে, জাস্ট উইথ বরাবর কিন্তু এবার বাড়বে। হ্যাঁ, এই যে দেখুন উইথ বরাবর বাড়ছে, বুঝতে পেরেছেন? পুরো সেন্টার থেকে একবারে দেখুন বাদিকে ডান দিকে উইথটা বাড়ছে, তাই না? এই যে এবার ধরুন আমি এখানে কি করে দিলাম, এখানটাতে মনে করুন আমি 2 করে দিচ্ছি। হ্যাঁ, এটাকে সেভ করলাম, এখানে গেলাম, রিফ্রেশ প্রেস করলাম, এই যে দেখুন দ্বিগুণ বেড়ে গেল, পুরো সেন্টার বরাবর কিন্তু এটা বাড়ছে। কিন্তু আপনি যদি এই সেম এই যে উইথের বাড়ানোর কাজটা, সেটা যদি আপনি এই নর্মাল উইথের মাধ্যমে করেন, তাহলে সেটা কি করে হবে বলুন তো? এই যে দেখুন আমি যদি এখন বাড়াই যে উইথ মনে করুন 400 পিক্সেল দিলাম, সেটা কি আর সেন্টার থেকে বাড়বে? না, বাড়বে না। সেটা কিন্তু একবারে দেখবেন এই লেফট সাইড থেকে রাইট সাইডে বাড়ছে, এই যে দেখুন, দেখেছেন এইভাবে জিনিসটা বাড়ছে। বাট আপনি যদি চান যে সেন্টার থেকে বাড়ুক বা সেন্টার থেকে দু সাইডে বাড়ুক, তো তখন আপনাকে এই জাস্ট এভাবে উইথটা না দিয়ে আপনাকে দিতে হবে এইভাবে, এই যে সেন্টার থেকে উইথটা এতটুকু বাড়ুক। এখানে গেলাম, রিফ্রেশ প্রেস করলাম, দেখুন এখন সেন্টার থেকে বাড়ছে, তাই না? বেশ, ঠিক এরকমভাবে আপনি স্কেল ওয়াই দিতে পারেন। এবার আপনি আশা করি বুঝতে পেরে গেছেন যে স্কেল এক্স যখন উইথ বাড়াচ্ছে, তখন স্কেল ওয়াই কি বাড়াবে? হাইটটা বাড়াবে, তাই না? এটাকে সেভ করলাম, এখানে গেলাম, রিফ্রেশ প্রেস করলাম, দেখুন মাঝখান থেকে দুদিকের হাইটটা বেড়ে যাবে। ঠিক আছে, তো সিএসএস এর এই সমস্ত 2D ট্রান্সফর্ম বা 3D ট্রান্সফর্ম নিয়ে আপনি অসাম কাজ করতে পারেন। তো দেখুন আমরা ট্রান্সলেট শিখলাম, রোটেট শিখলাম, স্কেল শিখছি, আবার পরবর্তী পর্বে দেখবেন আমরা স্কিউ শিখবো। তো এগুলো খুব অসাম জিনিস করা যায় এগুলো নিয়ে। ঠিক আছে, তো দেখুন আমাদের কাজটা হচ্ছে এইভাবে। তাহলে আশা করি আপনারা স্কেল আর স্কেল এক্স আর স্কেল ওয়াই কিভাবে কাজ করে সেটা বুঝতে পারলেন। চলুন আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে দিই, যদিও আমি এই মুহূর্তে প্রজেক্ট করাচ্ছি না, কারণ এখন এই যে প্রজেক্টটা আমি এখন করাতে যাব, দেখবেন অনেকটুকু সময় আপনাদের নিয়ে নেবে। তাই পরবর্তীকালে আমার প্ল্যান রয়েছে যে এই সমস্ত জিনিসগুলোর উপরে কিছু প্রজেক্ট আপনাদের দেখানো। আসলে আমি এখন টপিকগুলোকে শেষ করতে চাইছি, আর কয়েকজন আপনাদের মধ্যে এমন রয়েছেন, এই যে আমি ডিটেলসে জিনিসগুলোকে স্টেপ বাই স্টেপ শেখাচ্ছি, জাস্ট পছন্দ করছেন না। আমি বুঝতে পারছি আপনারা হয়তো মনে করছেন যে পিএইচডি টু এইচটিএমএল ধরে ফেললে বা আমি যদি এখন প্রজেক্টে চলে যাই, আপনারা হয়তো অনেক কিছু শিখে যেতে পারবেন। হ্যাঁ, অবশ্যই শিখতে তো পারবেনই, বাট এই সমস্ত টপিকগুলো এত ডিটেলসে হয়তো আর কোথাও পাবেন না, বা আপনারা হয়তো মিস করে যাবেন। তাই এগুলো শেখাতে দিন, দেখবেন পরবর্তীকালে যখন সিএসএস এর প্রজেক্টগুলো করবো, তখন অনেক কিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। মনে আছে এন্ড চাইল্ড? যদি এন্ড
চাইল্ডটা আমি অত ভালোভাবে না বোঝাতাম, এই এন্ড চাইল্ড নিয়ে যখন পরবর্তীকালে কোনো একটা প্রজেক্ট করবেন তখন নিশ্চয়ই প্রবলেমের পড়তেন আপনারা, যদি আমি ওভাবে না শেখাতাম। তো ঠিক এটাও মনে করুন, আজকে যদি এইগুলো আপনারা ডিটেলসে না শেখেন তখন পরবর্তীকালে আপনার প্রবলেমটা কিন্তু হবে। সিএসএস এ এখনো অনেক কিছু রয়েছে যেগুলো অ্যাডভান্স সিএসএস এর মধ্যে পড়ে। আপনারা যে এখন এগুলো শিখছেন এগুলো কিন্তু অ্যাডভান্স সিএসএস এর মধ্যে পড়ে। আপনারা বেসিকটা কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলেছেন। সিএসএস এর যে বেসিক চ্যাপ্টারগুলো হয়, মার্জিন, প্যাডিং, এগুলো কমপ্লিট হয়ে গেছে। আপনারা কিন্তু এখন অ্যাডভান্স সিএসএস শিখছেন, যেটা কিনা সিএসএস 3 এর মধ্যে পড়ে। তাই এই সমস্ত সিএসএস 3 এর প্রপার্টি বা অ্যাডভান্স সিএসএস জানাটাও কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ কখন কোনটা কাজে লাগে আপনি কিন্তু সেটা জানেন না, তাই না? তাই খুব ভালোভাবে জিনিসগুলো শিখুন, আশা করি আপনার উপকার হবে। তো চলুন, এই যে আমরা স্কেলটা শিখলাম এর উপর একটা ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই। তো মনে করুন ফর দ্য মোমেন্ট আমি এখান থেকে সবকিছুকে রিমুভ করে দিলাম, আর এটার থেকে আমি সমস্ত কিছুকে রিমুভ করে দিলাম। তো সবার প্রথমে আমরা যেটা করি সেটা করে নিই। স্টার দিলাম, এখানটাতে দিয়ে দেবো হচ্ছে মার্জিন 0, প্যাডিং 0। যেরকম আমি এখানে দিয়ে দিলাম মার্জিন 0, আর হচ্ছে সেভাবেই আমি দিয়ে দিলাম প্যাডিং 0। ঠিক আছে, বেশ। এবার সবগুলোর উপরে আমি বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে দিচ্ছি, বক্স সাইজিং বর্ডার বক্স। ঠিক আছে, এটা করে দিলাম। আর এইবার সমগ্র বডিতে আমি বডিটাকে ধরলাম মনে করুন, তো এটার মধ্যে আমি ফন্ট ফ্যামিলি দিচ্ছি। ফন্ট ফ্যামিলি আপনি এটাতেও দিতে পারতেন, কোনো সমস্যা ছিল না, বাট আমি এখানটা দিয়ে দিলাম যে ফন্ট হাইফেন ফ্যামিলি। ঠিক আছে, আমি এখানটাতে ভারদানা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেরকম ভারদানা, এই যে সেজো ইউআই ভারদানা, এটা আপনি দিতে পারেন। তো আমি সেজো ইউআই এটা দিয়ে দিচ্ছি। জাস্ট এই অবস্থায় আপনি সেভ করুন। সেভ করার পরে আমরা যখন এখানে যাবো রিফ্রেশে প্রেস করবো তখন আপনি কিছু দেখতে পারবেন না। তো চলুন আমরা বডিতে এই মুহূর্তে একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিই। তো দেখুন, গ্রেডিয়েন্ট নিয়ে আমি এখনো বিস্তারিত আলোচনা করিনি, তবে গ্রেডিয়েন্ট কি হয় সেটা নিয়ে আমরা বিস্তারিত কিছুটা বলেছিলাম যখন আমরা ফেসবুক তৈরি করেছিলাম, তাই না? তো গ্রেডিয়েন্ট নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করবো, বাট ফর দ্য মোমেন্ট চলুন একটু তাড়াতাড়ি কাজটা করার জন্য আমরা গ্রেডিয়েন্টটাকে জেনারেট করে নিই। তো দেখুন, এটা একটি ইন্টারেস্টিং জিনিস। তো আপনারা এখানটাতে সবার প্রথমে গুগলে চলে যান। গুগলে যাওয়ার পরে এখানটাতে লিখুন সিএসএস গ্রেডিয়েন্ট জেনারেটর। দেখুন, ব্যাস এন্টার প্রেস করুন। দেখবেন এখানটাতে বিভিন্ন রকমের গ্রেডিয়েন্ট জেনারেটর পেয়ে যাবেন। এগুলো খুব অসাম টাইপের গ্রেডিয়েন্ট জেনারেটর হয়। সো যেটা আপনার পছন্দ হয় সেটা থেকে আপনি করতে পারেন। কালারজিলাটা না ইউজ করাটাই ভালো, বাট এটাও দেখবেন খুব ভালো, এটা আমি পরে শেখাবো। বাট এখান থেকে দেখুন আমি এইটাকে নিয়ে নিই, যতটা সিম্পলি আপনার করা যায় বা যতটা সিম্পল আপনার কাছে মনে হবে সেটাই করবেন। এটা আমার কাছে বেশ ভালো মনে হয়, তো আমি এটা দেখে আপনাদেরকে দেখাচ্ছি, বা আপনারা চাইলে এখান থেকেও জিনিসটাকে দেখতে পারেন। ঠিক আছে, তো দেখুন গ্রেডিয়েন্টের ডাইরেকশন কোনটা হবে, বাই ডিফল্ট দেখুন এইটা, অর্থাৎ এদিকে শুরু এদিকটাতে শেষ, তাই না? গ্রেডিয়েন্টের মধ্যে কটা কালার থাকবে? দুটো, এই যে দেখুন এইটা আর এইটা। এবার আমি চাইছি এইটা এই কালার থাক, এই কালারটা একটু অন্য রকমের হোক। তো আপনি এখানটাতে ক্লিক করুন, করার পরে জাস্ট এটাকে একটু এই সাইডটাতে নিয়ে যান, এই যে এখানটাতে নিয়ে গেলাম, জাস্ট জেনারেটে ক্লিক করুন। দেখুন এখন গ্রেডিয়েন্টের কালারটা এরকম হয়ে গেছে। আপনি এটাকে আরো প্রফেশনাল লুক দিতে পারেন, খুব সুন্দর এগুলো হয়। সো আমি যদি চাই যে একটুখানি এই ব্লু এর উপরে হবে, জাস্ট জেনারেটে ক্লিক করুন। দেখুন এটা এখন ব্লু এর উপরে হয়ে গেল। আর এটা একটু রেডের উপরে হবে, জেনারেটে ক্লিক করুন। দেখুন এটা ব্ল্যাক, এটা রেড, এরকম টাইপের হয়ে গেল, তাই না? তাই আমি চাইছি মনে করুন গ্রেডিয়েন্টের কালারটা এইরকম থাকুক, বা আপনি এই যে স্ক্রলটা রয়েছে এটাকে একটু বাড়িয়ে কমিয়ে আপনার ডিজায়ার যেটা আপনার পছন্দ মতো সেটা আপনি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, দেখুন এখান থেকে আপনি যে কোনো কালারই এভাবে চুজ করতে পারেন। আমি জাস্ট এটাকে নিয়ে আর এক্সপ্লোর করলাম না, সময় যাবে, বাট এখানটাতে খুব অসাম জিনিস করা যায়, এইটুকু আমি জাস্ট বলে রাখতে পারি আপনাদেরকে। সো আমি এখান থেকে জাস্ট মনে করুন এই কালারটাকে নিতে চাইছি, জেনারেটে ক্লিক করলাম, মনে করুন এই কালারটা। তো এই কালারটাকে যদি আমি নিতে চাই অ্যাজ এ গ্রেডিয়েন্ট, তাহলে আমি কি করব, এই যে এখানটাতে দেখুন জেনারেট করে দিয়েছে ও। জাস্ট আপনি এখান থেকে পুরোটাকে কপি করুন, এখানে চলে যান, আর বডির মধ্যে জাস্ট এটাকে পেস্ট করে দিন। ঠিক আছে, এটাকে সেভ করলাম। এখান থেকে আমরা ভিউ থেকে ওয়ার্ড র্যাপে ওপেন করে নিই। হ্যাঁ, ওয়ার্ড র্যাপ হয়ে গেল, সেভ করলাম। তো দেখুন পুরো এই যে গ্রেডিয়েন্টটা রয়েছে এটা দেখুন আপনার জন্য পুরো জেনারেট করে দিল। সো এটাকে যখন আমরা সেভ করব, এইখানে যাব, আমাদের ক্লাসটা কোথায় আছে, এটা রিফ্রেশে প্রেস করুন। আচ্ছা দেখুন এখন এখানটাতে শো হচ্ছে না, কারণ আমাদের একটা বডিতে একটা হাইট দিয়ে দিন। মনে করুন আমি এখানটাতে বডিতে হাইট দিলাম যে হাইট 100 VH। ঠিক আছে, এই 100 VH-টা কি হয় সেটা আমি আপনাদেরকে পরে বোঝাবো, বাট এটা মনে রাখুন যে যতটা আপনি ভিউপোর্ট দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখান থেকে এতটুকু, এটা তো আপনি এখন ভিউ করতে পারছেন, এই এতটুকুকেই বলে 100%। অর্থাৎ আপনি যদি হাইটের দিক থেকে বিচার করেন তাহলে এতটুকু হচ্ছে 100 VH, অর্থাৎ আপনি যতটুকু ভিজুয়ালি দেখতে পাচ্ছেন তার 100% জায়গা নেবে। আবার যদি আপনি উইথের দিক থেকে বিচার করেন তাহলে এটা হচ্ছে VW। ঠিক আছে, সো আমি এটাকে রিফ্রেশে প্রেস করলাম, দেখুন পুরোপুরিভাবে এখন ওই গ্রেডিয়েন্ট কালারটা নিয়ে নিল, তাই না? খুব অসাম লাগছে গ্রেডিয়েন্ট কালারটা। সো ঠিক আছে, আপনি চাইলে আরো অনেক রকম ভাবে কিন্তু এখান থেকে গ্রেডিয়েন্টটাকে জেনারেট করতে পারেন, কোনো প্রবলেম নেই। আবার আপনি চাইলে এই ওয়েব পেজটা থেকেও করতে পারেন। দেখুন এগুলো হচ্ছে ডাইরেকশন কিন্তু, হ্যাঁ, মনে করুন আমি কিছুক্ষণ আগে এটা থেকে করলাম, এবার মনে করুন এটা থেকে করব নতুন আরেকটা ওয়েবসাইট থেকে। তো দেখুন প্রথমত ডাইরেকশন রয়েছে কোন দিকটাতে সেট করা,
এই যে এদিকে সেট করা, এটাকে ডার্ক মোডে করে নিন, আরো ভালোভাবে বুঝতে পারবেন যে এখানটাতে ডার্ক মোড করা যায়। তো দেখুন এখন ডাইরেকশন এটা চুজ করা রয়েছে, আমি চাইছি এটা হোক, তাহলে দেখুন এদিকে একটা কালার, এদিকে একটা কালার। এবার এই কালারটাকে আপনি করে দিন একটুখানি ব্ল্যাক, ঠিক আছে, আর এটাতে ওকেতে প্রেস করুন। এবার এই কালারটাকে আপনি একটু করে দিন এই যে এখান থেকে জাস্ট এটাকে, এখানে পুরোপুরি আপনি ইনস্ট্যান্ট দেখতে পারবেন যে কালারটা অ্যাকচুয়ালি কি তৈরি হবে। এই যে দেখুন আমি জাস্ট এটা এদিকে করে দিলাম, ওকেতে প্রেস করলাম, আর এটাকে একটু ব্ল্যাকই করে দিন এরকম ভাবে, একটু ব্ল্যাকের দিকে নিয়ে চলে গেলাম, এটাতে ওকেতে প্রেস করুন, আর এটাতেও একটু ব্ল্যাক থাকুক এইভাবে, এই যে এইটা ওকেতে প্রেস করুন, দেখুন এটা তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো এখান থেকে আবার আপনি এখানে গেট সিএসএস এ ক্লিক করলে দেখুন সিএসএস কপি হয়ে গেল, আপনি জাস্ট পেস্ট করলেই ওটা পেয়ে যাবেন, ঠিক আছে। এখান থেকে আপনি ডাইরেকশন চেঞ্জ করতে পারেন, সমস্ত কিছু। এই যে দেখুন খুব সুন্দর সুন্দর জিনিস করা যায়। আমরা তো অবশ্যই শিখবো যে সিএসএস এ গ্রেডিয়েন্ট কিভাবে লেখা যায় বা সিএসএস এ গ্রেডিয়েন্ট কি হয়। তো আমরা অ্যাকচুয়ালি যখন সিএসএস এ গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব তখন এই সমস্ত জায়গাগুলো থেকে গ্রেডিয়েন্টটাকে নিজের মতো করে তৈরি করে তারপরে জাস্ট সিএসএসটাকে জেনারেট করে নিয়ে আমরা এখানটাতে পেস্ট করে দেবো আমাদের সুবিধার জন্য, ঠিক আছে। তো ফর দ্য মোমেন্ট এটা থাকলো, আমার কাছে এটাই একটুখানি ভালো মনে হয়। দেখুন খুব সুন্দরভাবে জিনিসটাকে আপনাকে ভিজুয়ালি কিরকম দেখতে হবে আপনার ওয়েব পেজটা সেটা ও দেখায়, আর এক্স্যাক্টলি দেখুন আমার কাছে কিন্তু সেরকমই হলো, তাই না। এই যে আর ইভেন যে প্রথম ওয়েবসাইটটা রয়েছে এখানে তো আপনি আরো অসাম জিনিস করতে পারেন, অর্থাৎ আপনি এই মাঝখানে আবার স্টেপ দিতে পারেন। এই যে এখানটা তো এখন এটা হচ্ছে 2 লেয়ার, এই যে দেখুন 3 কালার গ্রেডিয়েন্ট রয়েছে, তো আপনি 3 কালারও করতে পারেন। এই যে দেখুন এখানটাতে 3 কালার হয়ে যাবে, অর্থাৎ আপনি 3খানা কালার, এটা একটা কালার, এটা একটা কালার, এটা একটা কালার, এরকম ভাবে করতে পারেন। তো ফর দ্য মোমেন্ট আমরা 2 কালার গ্রেডিয়েন্টই রাখি, কোনো সমস্যা নেই। তো এটাকে আমরা ক্লোজ করে দিলাম। হ্যাঁ, আপনারা নিজেদের মতো করে গ্রেডিয়েন্ট তৈরি করে নিয়ে এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো এবার চলুন, এবার আমরা একটা কিছু জিনিস করি। আমরা সবার প্রথমে আমরা এইখানটাতে যাই, যাওয়ার পরে আমরা এখানটাতে করে দিই, আমরা মনে করুন এখানটাতে কার্ড ডিজাইন করব, ঠিক আছে। তো আমি এখানটাতে একটা জাস্ট ক্লাস তৈরি করলাম যে ডট কার্ড হাইফেন কন্টেইনার, ঠিক আছে। সো এটা আমি দিয়ে দিলাম। এবার এর ভিতরে যাওয়ার পরে আপনি এখানটাতে তৈরি করুন যে কটা কার্ড তৈরি করতে চাচ্ছেন, মনে করুন 3টে কার্ড পাশাপাশি তৈরি হবে, ঠিক আছে। তো আমি কি করলাম, এখানটাতে 3টে কার্ডের উইথ মনে করুন হবে ডট ডাব্লিউ হাইফেন 33-3 এইভাবে, তাই না। এটা কটা হবে ইন্টু 3, তাহলে দেখুন এই যে মনে করুন ক্যালকুলেটর ওপেন করলাম, তো আপনি কটা করতে চাচ্ছেন, আপনার কাছে রয়েছে 100 ডিভাইডেড বাই 3, তাই না, কত আসে 33.33, তাই এটাই আমাকে করতে হবে। সো আমি এখানটাতে কি করলাম, এই যে এটাকে এখান থেকে কপি করে নিলাম, এখানে চলে যাব, জাস্ট এটাকে আমরা পরে করছি। ফর দ্য মোমেন্ট মনে করুন আমার এখানে 3খানা ডিপ তৈরি হয়ে গেল, যার উইথ কিনা হবে 33.33%। সো এবার আমি এখানটাতে গেলাম, এবার এখানটাতে যাওয়ার পরে আমরা কি করতে চাচ্ছি, কার্ড। সো আমি এখানটাতে কার্ড বলে একটা ডিপ তৈরি করলাম, ঠিক আছে। সো এটাকে আমরা এন্টার প্রেস করলাম। এবার কার্ডের মধ্যে কি হবে, কার্ডের মধ্যে সবার প্রথমে থাকবে একটা ইমেজ, মনে করুন আমি একটা ইমেজ দিতে চাইছি, সরি এখানে আইএমজি হবে, আইএমজি একটা ইমেজ থাকবে, তারপরে মনে করুন একটা হেডিং থাকবে ইমেজের নিচে। সো আমি এখানটাতে হেডিংটাতে করে দিলাম হচ্ছে S3, আর নিচে থাকবে ধরুন একটা প্যারাগ্রাফ, তো পি আমি দিয়ে দিলাম লরেম, ঠিক আছে, ধরুন এইটুকুনি থাকলো। এটা ওয়ার্ড্রপ, হ্যাঁ ওয়ার্ড্রপ। সো আমি জাস্ট এটাকে সেভ করে দিলাম, আর ঠিক এর নিচে একটা ধরুন বাটন থাকলো, ঠিক আছে, মনে করুন একটা অ্যাঙ্কার ট্যাগ থাকলো এ, আর এখানটাতে আমি দিয়ে দেবো HRF ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে হ্যাশ, আর এখানটাতে আমি দিয়ে দিলাম ধরুন রিড মোড, ঠিক আছে। তো এরকম একটা জিনিস থাকলো। সো এবার এই জিনিসটার মধ্যে S3-এর মধ্যে মনে করুন থাকলো যে লার্ন HTML, ঠিক আছে, এরকম একটা কিছু। সো এবার এখানটাতে আমরা একটা ইমেজ দিয়ে দিই, চলো। তো দেখুন ফ্রিতে কিছু প্রফেশনাল ইমেজ যদি আপনি পেতে চান, তো এখানটাতে অনেক ওয়েবসাইট আপনি পাবেন, পিক্সেলস আছে, পিক্সাবে রয়েছে, অনেক রকমের ওয়েবসাইট রয়েছে। তো মনে করুন আমি এখানটা থেকে পিক্সেলস লিখলাম, হ্যাঁ পিক্সেল, ঠিক আছে, জাস্ট এটা পিক্সেল লিখে সার্চ করুন। দেখুন এই যে স্টক ফটোস পিক্সেল, এখানটাতে ক্লিক করুন, বা পিক্সাবে রয়েছে, অনেক রকমের স্টক ফটোর ওয়েবসাইট রয়েছে যেগুলো কিনা সম্পূর্ণভাবে ফ্রি। সো এখানটাতে আপনি জাস্ট সার্চ করতে পারেন যে প্রফেশনাল, এই যে দেখুন প্রফেশনাল, তো এখানটাতে ক্লিক করলাম। তো এখানটাতে প্রফেশনাল আপনি অনেক রকমের পিকচার্স পেয়ে যাবেন। তো এখানে আপনি অনেক কিছু দিয়ে সার্চ করতে পারেন। দেখুন আমি এখানে প্রফেশনাল দিয়েছি, এখানটাতে অফিস চলে এসেছে, বিজনেস চলে এসেছে, টেকনোলজি চলে এসেছে, বিজনেস ওম্যান চলে এসেছে, বিজনেসম্যান চলে আসবে। তো ওই রকমের বিভিন্ন রকমের ইমেজ আপনি এখান থেকে নিতে পারেন। দেখবেন ওয়েব পেজে যে সমস্ত রকমের ইমেজ ব্যবহার করা হয় সেগুলো সব এই ধরনের ওয়েবসাইট থেকে নেওয়া হয়, পিক্সেল, পিক্সাবে, এই ধরনের ওয়েব পেজ থেকে নেওয়া হয়। তো মনে করুন আমরা এখান থেকে কিছু কিছু ইমেজ নিয়ে নিই। তো আমরা এখান থেকে ধরুন চলুন নিচের দিকে যাই, দেখা যাক কোনো ইমেজেস। তো এখানটাতে অসংখ্যই প্রফেশনালস ইমেজ রয়েছে। আমরা একটা কাজ করি, আমরা মিটিং এখানটায় গিয়ে দেখি কি কি রয়েছে, আমরা এখান থেকে কিছু কিছু ইমেজ নিয়ে নেব। বা টিমে কি দেখি, টিমে কি কি আছে, হ্যাঁ এখান থেকে ইমেজ নিতে পারি। যেরকম মনে করুন আমরা এই ইমেজটাকে নিতে চাইছি, জাস্ট এটাতে একটা ক্লিক করুন,
এবার দেখুন এখানটাতে ফ্রি ডাউনলোড বলে একটা অপশন রয়েছে। এবার এই জায়গাটাতে ক্লিক করুন, এই অ্যারোটাতে ক্লিক করলে দেখুন আপনার কাছে অনেকগুলো সাইজেস চলে আসবে যে কোন সাইজের আপনি চান। এবার দেখুন আপনি একটা কার্ড বানাতে চাইছেন, এবার ওই কার্ডের মধ্যে তো আপনার এত বড় ইমেজ দিয়ে কোনো লাভ নেই, তাই না? 6000 ইন্টু 4000 বা 1900 ইন্টু 1280 এত বড় বড় ইমেজ নিয়ে তো কোনো লাভ নেই। আপনার দরকার স্মল ইমেজেস, বা আপনি চাইলে কাস্টম সাইজও করে নিতে পারেন। আমি স্মল সাইজে ক্লিক করলাম, করার পরে ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। ঠিক আছে, দেখুন এখন ইমেজটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এবার দেখুন এই যে জাস্ট এই ডাউনলোডের এখানটাতে ক্লিক করুন, এখান থেকে জাস্ট এই ফোল্ডারটায় ক্লিক করুন। দেখুন এটা তো দেখুন আপনি ডাউনলোডসের মধ্যে ইমেজটা দেখতে পাচ্ছেন। এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করুন, কন্ট্রোল এক্স এ ক্লিক করলাম। এবার চলুন আমাদের প্রজেক্ট ফোল্ডারে চলে যাই। এখানটাতে একটা ইমেজেস বলে একটা ফোল্ডার তৈরি করি। তো এখানে আমি ইমেজেস বলে একটা ফোল্ডার তৈরি করলাম, এর ভিতরে গেলাম, ইমেজটাকে পেস্ট করে দিলাম। একটা ভালো নাম দিন, যেরকম হচ্ছে টিম 1 মনে করুন, টিম 1। ঠিক আছে, এটা করে দিলাম। এবার এই ইমেজটাকে আমরা কপি করে আমাদের ওয়েব পেজে নেব। তো দেখুন এই ইমেজটাকে তো আমরা এখানটাতে আনলাম, তো আমরা যখন প্রফেশনালি ওয়েব পেজ তৈরি করব তখন এই ইমেজগুলোকেও আমাদের আরও কম্প্রেস করার প্রয়োজন হবে। হ্যাঁ, এখন এটা সাইজটা খুবই কম, 59 KB। তো এটাকে আমরা আরও যদি কমিয়ে নিতে পারি তাহলে আমাদের সুবিধা, তাই না? তো ওটাকে আমরা পরবর্তীকালে আলোচনা করব। তো আমরা এখান থেকে এটাকে জাস্ট কপি করে নিলাম, যেভাবে আমরা কপি করি, জাস্ট F2 প্রেস করলাম, কন্ট্রোল A কন্ট্রোল C, আর জাস্ট আমরা এখানটার মধ্যে এসে লিখে দিলাম ইমেজেসের মধ্যে, আর এটাকে দিয়ে দিলাম ইমেজেস স্ল্যাশ, এই যে দেখুন এখানটাতে দেখুন অটো সাজেশন চলে এসছে team1.jpg, তাই না? তাই এখানটাতে আমি অল্টের মধ্যে দিয়ে দিলাম team1 বা team1 এভাবে দিয়ে দিই। ঠিক আছে, এটাকে সেভ করলাম। তো এবার আমরা একটা কাজ করি, এই সেম স্ট্রাকচারটাই কিন্তু আমার এটাতেও হবে, এটাতেও হবে, তাই না? তাই আমরা একটা কাজ করি, এই যে এখান থেকে যে কার্ডটা রয়েছে এই কার্ডটাকে এখান থেকে আমরা কপি করলাম, কপি করে জাস্ট এটার মধ্যে দিয়ে দিলাম আর এটার মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে আমরা সেভ করলাম। চলুন এবার আমরা একটুখানি আমাদের ওয়েব পেজে যাই, যাওয়ার পর একটু রিফ্রেশ প্রেস করি। দেখুন জিনিসটা এখন পুরো অগোছালো, পুরো এইভাবে আসবে, এভাবেই আসার কথা। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা সব কিছুকে ঠিকঠাক করে নেব। সো এবার আমরা এখান থেকে একটা কাজ করি, আমরা জাস্ট লার্ন HTML রয়েছে, এখানটাতে করে দিই লার্ন CSS, আর এখানটাতে আমরা একটা ইমেজ নিয়ে চলে আসি ওয়েব পেজটা থেকে। জাস্ট বাইরে ক্লিক করুন, এখান থেকে ক্রস করে দিন, এখান থেকে অন্য একটা টিমের ছবি নিয়ে আসি, যেরকম হচ্ছে এইটা। এখান থেকে এখানে ক্লিক করলাম, সাইজ হচ্ছে স্মল, আমরা একটু কাস্টম করে দেখি, মনে করুন আমরা একটু কাস্টম করে দেখি। এখানটাতে আমি মনে করলাম 300 বাই 200 বা 300 করে দিলাম, পুরো সেম সাইজে। ফ্রি ডাউনলোড করলাম, তো দেখুন এটা 300 বাই 300 এ পুরো ডাউনলোড হয়ে যাবে। জাস্ট এটাতে আমি সেভ ফাইলে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। এখানটাতে গেলাম, এটাকে কন্ট্রোল X করলাম, আমরা জাস্ট ইমেজেস বলে ফোল্ডারটার মধ্যে নিয়ে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার জাস্ট ইমেজটাকে ওপেন করুন, করলে দেখবেন এটা 300 বাই 300 পুরো সেম এরকম ভাবে চলে এসেছে। ঠিক আছে, জাস্ট এটা কেটে গেছে, বাট ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আপনি চাইলে এরকম ভাবেও কিন্তু জিনিসটাকে ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, তো ফর দ্য মোমেন্ট আমরা চলুন আমরা আগের বার যেরকম ভাবে করেছি সেভাবেই করি। আমরা জাস্ট এখানটাতে যাওয়ার পরে স্মলে ক্লিক করলাম, এখান থেকে জাস্ট এই ইমেজটাকে নিয়ে ফ্রি ডাউনলোডে ক্লিক করে দিলাম। ঠিক আছে, সো এখানটায় চলে আসলো সেভ ফাইল, ডাউনলোডে গেলাম, তারপরে এই ফোল্ডার আইকনটাতে ক্লিক করলাম, এখান থেকে কন্ট্রোল X, তারপরে এখানে যাওয়ার পরে কন্ট্রোল V। সো এখানে যাওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে team2। ঠিক আছে, team2, আর আরেকটা আমার দরকার হবে ইমেজ। তো চলুন আরেকটা ইমেজও আমরা এখান থেকে নিয়ে নিই। সো এখান থেকে আমরা নিচ্ছি এই ইমেজটা বা এই ইমেজটা, এটাকে নিয়ে নিই। সো দেখুন এটাই চুজ রয়েছে, জাস্ট এখানটায় যাওয়ার পরে ফ্রি ডাউনলোডে আমি ক্লিক করে দিলাম, এটা ডাউনলোড হয়ে যাবে। ওকেতে প্রেস করলাম, এখানে গেলাম, জাস্ট এই ফোল্ডার আইকনটাতে ক্লিক করুন, এখান থেকে কন্ট্রোল X করলাম, আমাদের প্রজেক্ট ফোল্ডারে আসলাম, কন্ট্রোল V করলাম, F2 প্রেস করলাম, এখানটাতে করে দিলাম হচ্ছে team3, তাই না? বেশ, সো এবার আমরা এখানটাতে যাওয়ার পরে এগুলোকে সব চেঞ্জ করে দিই, যেরকম টিম এটা হয়ে যাবে team2, আর বাদ বাকি এখানটাতে লার্ন CSS থাকবে। এবার এখানটাতে হয়ে যাবে আপনার team3, আর এখানটাতে লার্ন JS লিখে রাখলাম। ঠিক আছে, এটাকে সেভ করলাম, এখানে গেলাম, এটাকে জাস্ট বন্ধ করে দিই, রিফ্রেশ প্রেস করলাম। এখন দেখুন সমস্তগুলো এভাবে রয়েছে, তাই না? বেশ, সো এবার আমাদের প্রথম কাজ শুরু হবে। প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে একটু CSS প্রদান করা। তো চলুন আমরা এখানটাতে চলে যাই। সবার প্রথমে আমরা এই 33.3 এটাকে ধরবো। সো এটাকে আমরা ধরলাম, এখানটাতে এসে ডট, এটা যেহেতু বক্স সাইজিং বর্ডার বক্স দেওয়া রয়েছে, আমরা শুধুমাত্র উইথ দিয়ে দেবো। উইথ কত দেখলাম, প্রতিটার মধ্যে দিতে হবে 33.33%, তাই না? বেশ, এবার চলুন তো দেখা যাক কি অবস্থায় আসে। এই যে দেখুন সব 33.33% হয়ে সব এরভাবে চলে আসলো, তাই না? এবার এটাকে কি করতে হবে, ফ্লোট লেফট। সো আমরা এটাকে করে দিলাম ফ্লোট লেফট। ঠিক আছে, সেভ করলাম। এবার যেহেতু আপনি এটাকে ফ্লোট লেফট করেছেন, অর্থাৎ কাদেরকে ফ্লোট লেফট করছেন, এই যে এটা এটা এটা, তাহলে কি করতে হবে, প্যারেন্টটাকে আছে এই যে কার্ড কন্টেনার, তাই না? এটাকে বলে দিই আমরা ওভারফ্লো হিডেন। কপি করলাম, এখানে গেলাম, জাস্ট এটার উপরে বা নিচে যেখানে খুশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমরা এটাকে করে দিলাম কার্ড কন্টেনারকে ওভারফ্লো হিডেন।
ঠিক আছে, সেভ করলাম। চলুন দেখা যাক এবার কিভাবে আসে। রিফ্রেশে প্রেস করলাম, দেখুন সব এইভাবে অগোছালোভাবে আসছে। তো এটা এখন এভাবে কেন আসছে বলুন তো? দেখুন আমি এই যে উইথগুলো নিয়েছি এগুলো তো সব 33% করে না, এটা এইটা আর এইটা, কিন্তু এই 33% বক্সগুলোর মধ্যে এই যে ইমেজগুলো আছে এগুলোর উইথ কত? সেই 640 পিক্সেল করে, তাই না? তাই কি হচ্ছে বলুন তো, এই যে ধরুন আমাদের ডিফটা রয়েছে, ডিফটার বাইরে ইমেজগুলো বেরিয়ে জাস্ট একটা স্পেস ক্রিয়েট করছে। তাই এবার সবার প্রথমে আমাকে বলে দিতে হবে যে আমার ডিফটা যতটুকু, ভিতরের ইমেজ যেন ততটুকুই জায়গা নেয়, তার বাইরে যাতে বেশি জায়গা না নেয় বা তার বাইরে যাতে বেরোতে না পারে। এবার আমাকে তার জন্য কি করতে হবে? সবার প্রথমে আমাকে বলতে হবে যে এই যে কার্ডের ভেতরে যে ইমেজেসগুলো রয়েছে, তাই আমি এখানে বলে দিলাম যে ডট কার্ড এর ভিতরে যে ইমেজেসগুলো রয়েছে এগুলোর উইথ এখন পিক্সেলে দেওয়া রয়েছে, আপনি এটাকে করে দিন উইথ হচ্ছে 100%। আপনি এভাবে বলে দিন। তো এবার দেখুন জিনিসগুলো কিরকম হয়ে যাবে। সরি, আমরা মনে হয় এখানে কিছুটা ভুল করেছি। দেখুন ভুলটা কোথায় করেছি, এই যে দেখুন এখানটাতে ডিপ ক্লাস ইকুয়াল টু কার্ড চলে এসছে, নিশ্চয়ই এখানে আমরা কোনো একটা HTML এ মিস্টেক করেছি। দেখুন চলুন দেখা যাক আমরা কোথায় মিস্টেকটা করেছি, কিছু একটা ভুল করেছি আমরা, যার জন্য ওটা ওভাবে চলে এসেছে। সো সো এই দেখুন এখানটাতে, এখানে দেখেছেন এই ডিভের মধ্যে দেখুন এই অ্যাঙ্গেল ব্র্যাকেটটা পড়েনি, অর্থাৎ আমি যখন কপিটা করেছিলাম তখন আমি কপিটা ঠিকঠাকভাবে করিনি, দেখেছেন? এই কারণে জিনিসটা প্রবলেম ক্রিয়েট করলো। জাস্ট এটাতে একটা এটা দিয়ে দিন, এটাতে একটা এটা দিয়ে দিন। দেখেছেন এই প্রবলেমটা আমি কিভাবে বুঝতে পারলাম যে আমার HTML এ ভুল হয়েছে? কারণ আপনি আউটপুটটা দেখুন, এখানটাতে এই জিনিসটা তো আসার কথাই নয়, তাই না? এরকমভাবে জাস্ট ডিভ ক্লাস ইকুয়াল টু কার্ড, এটা কি কখনো আসার কথা আমাদের HTML এর মধ্যে বা আমাদের ওয়েব পেজের মধ্যে? না, আসার কথা নয়, কিন্তু দেখুন এটা এখন চলে এসেছে, তাই এটাকে আমাদেরকে ঠিকঠাক করতে হলো। এবার দেখুন আমরা এখানটাতে ঠিকঠাক করে দিলাম। এবার এটাকে যদি আমরা এখানটা থেকে রিফ্রেশ প্রেস করি, দেখুন এখন তিনখানা জিনিসই কিন্তু পুরো পাশাপাশি এক্স্যাক্টলি চলে এসেছে, তাই না? আর ইমেজের উইথগুলো দেখুন, যেহেতু আমি 100% করেছি তাই কিন্তু একটার উপরে আরেকটা চলে যায়নি বা জাস্ট ডিবের বাইরে থেকে কিন্তু বেরিয়ে যায়নি। আমি যদি এটাকে বন্ধ করে দিতাম, এটাকে যদি সেভ করি, এইখানে কি রিফ্রেশ প্রেস করি, দেখুন এখন ইমেজগুলো এরকম হয়ে গেছে, জাস্ট বড় হয়ে গেছে, কেটে গেছে, এরকম মনে হচ্ছে, তাই না? তাই আমি যদি চাই যে ইমেজগুলো পুরো 100% জায়গা নিয়ে থাকুক, তাহলে আপনাকে এটা জাস্ট এরকম করতে হবে, জাস্ট উইথ 100% করে দিন। দেখুন রিফ্রেশ প্রেস করুন, এখন দেখুন পুরো পারফেক্টলি কাজ করছে, তাই না? বেশ। তো দেখুন এখানে ইমেজগুলো যথেষ্ট বড় হয়ে গেছে, এই কারণে আমরা যখন ইমেজটাকে সেভ করছিলাম আমাদের আসলে কাস্টম সাইজ দিয়ে নিলে ভালো হতো, যে 300x300 দিলাম বা অন্য কোনো সাইজ দিলাম, সেটা দিলে ভালো হয়। কারণ আপনি এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে আপনি ইমেজটাকে কোন পারপাসে ইউজ করছেন। আমি চাইছি যে একটা কার্ডের মধ্যে ইমেজটাকে দেবো, এবার একটা কার্ডের মধ্যে ইমেজটাকে দেওয়ার জন্য তো এত বড় ইমেজের প্রয়োজন নেই, তাই না? তাই যত ছোট ইমেজ হয় তত ছোটই আপনার ভালো। তো এটা অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করে। তো আমরা এটাকে পরে আবার ঠিক করে নেব, দরকার হলে আমরা নতুন আর একটা ইমেজ বানিয়ে নেব ছোট এই সাইজের। তো চলুন সবার প্রথমে আমরা একটুখানি এগুলোকে ঠিকঠাক করি। সবার প্রথমে আপনি এই কার্ডের একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিন। চলুন, সো আমি এখান থেকে চলে গেলাম এইখানে। তো এখানে যাওয়ার পরে এইটা হচ্ছে আমার কার্ড, আমি কার্ডটাকে এখান থেকে ধরলাম, ধরার পরে জাস্ট আমি নিচে বলুন বা উপরে বলুন, জাস্ট এই কার্ডটাকে ধরলাম, ধরার পরে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। মনে করুন ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, সরি ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার হ্যাশ 3, এটা দিয়ে দিলাম। তো যখন আপনি এইখানটাতে যাবেন, যাওয়ার পরে যখন রিফ্রেশ প্রেস করবেন, দেখুন সবার একটা ইন্ডিভিজুয়াল কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে, তাই না? সো এবার আপনারা একটা কাজ করুন, এই যে কার্ডের রয়েছে এটা একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিন সবার প্রথমে। সো আমি এখানটাতে দিয়ে দিলাম কার্ডের বর্ডার হাইফেন রেডিয়াস, বা তারও আগে আমি একটা কাজ করি, আমরা এই স্পেসটাকে একটু অনেক ইনক্রিজ করি, অর্থাৎ একটা কার্ডের থেকে আরেকটা কার্ডের দূরত্ব যাতে একটু বেশি হয়। তাই দেখুন আমরা কখনো এখানে কিন্তু মার্জিন ব্যবহার করতে পারবো না, কারণ আমরা যদি মার্জিন ব্যবহার করি তাহলে আপনারা জানেন যেহেতু বক্স সাইজিং বর্ডার বক্স শুধুমাত্র প্যাডিং আর বর্ডার পর্যন্ত সীমাবদ্ধ, তাই আমরা মার্জিন দিলে কিন্তু সেটা 100%-এর ক্যালকুলেশনটা কিন্তু ঠিকঠাকভাবে হবে না, তাই না? তাই চলুন আমরা এখানটাতে একটা কাজ করি, আমরা একটুখানি প্যাডিং দিই। যেরকম আমি এখানটাতে গেলাম, এই যে ধরুন আমাদের উইথটা রয়েছে এদের আমি প্যাডিং দিয়ে দিচ্ছি, প্যাডিং। আমি চাইছি যে ডান দিকে বা দিকে প্যাডিং দেবো, উপর নিচে 0 থাকুক আর ডানে বামে থাকুক মনে করুন 5% করে প্যাডিং থাকুক। সো দেখা যাক এটা কিরকম দাঁড়ায়। এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন এরকম জিনিসটা হয়ে গেছে, ঠিক আছে? সো এবার আমরা একটা কাজ করি, জাস্ট এটা উপরের দিকে উঠে গেছে, আমরা কার্ডটাকে একটু নিচের দিকে নিয়ে চলে আসি, বা সবসময় এখানটাতে পার্সেন্ট দেবেন না, এটা পিক্সেলে দিলে সব থেকে ভালো হয়। মনে করুন আমি দিলাম 15 পিক্সেল, ঠিক আছে? সো পিক্সেল ক্যালকুলেট করলে সব থেকে ভালো হবে। তো এটা এবার যত খুশি আপনি বাড়িয়ে নিন। এবার সবার প্রথমে আমরা একটা কাজ করি, এই প্যাডিংটাকে এরকমই থাকুক, আর আমরা এই পুরো কন্টেনারটাকে একটু উপর থেকে মার্জিন দিয়ে নিই। এই যে কার্ড কন্টেনার রয়েছে না, এটাকে আমি উপর থেকে একটু মার্জিন দিয়ে নিচ্ছি, মার্জিন হাইফেন টপ কোলন মনে করুন 50 পিক্সেল, এরকম একটা কিছু দিয়ে রাখলাম। তো চলুন দেখা যাক কেমন হয়। সো হ্যাঁ, এটা এরকম চলে এসেছে নিচে, আর একটু চাইলে আপনি দিতে পারেন। তো আমি একটু ইন্সপেক্টের মাধ্যমে দিয়ে দিই। তো আমি ইন্সপেক্ট এলিমেন্ট করলাম, কার্ড কন্টেনারটাকে ধরলাম, উপর থেকে আরও মার্জিন বাড়িয়ে দিলাম, ঠিক আছে? জিনিসটা এখন এরকমভাবে থাকুক। তো 115 আমি দিয়ে রাখতে পারি। সো আমি এখানটাতে গেলাম, কার্ড কন্টেনারেরটা হচ্ছে 115 মার্জিন টপ,
115 পিক্সেল, এটাকে সেভ করলাম। করার পরে এখানে যাওয়ার পর রিফ্রেশ প্রেস করবো, দেখুন জিনিসটা পুরো এরকম দেখাচ্ছে, তাই না? সো এবার আমি চাইছি এই যে ধরুন এটার প্যাডিংটা আমি একটুখানি বাড়াবো। এইটা পুরোপুরি ফুল স্ক্রিন নিয়েই থাকবে, এই যে আমাদের ইমেজটা রয়েছে এটা পুরোপুরিভাবে এরকম ফুল স্ক্রিন নিয়েই থাকবে। আর এই যে জিনিসটা রয়েছে এই যে লার্ন সিএসএস বা টেক্সটগুলো, এগুলো একটা প্যাডিং নিয়ে থাকবে। তো এই কারণে আমাকে কি করতে হবে দেখুন তো, এবার দেখুন তো ইমেজটাকে বাদ দিয়ে আপনি কি এই তিনটের এক্সট্রা করে প্যাডিং দিতে পারবেন? হ্যাঁ পারবেন, বাট সব থেকে ইজি উপায় হলো যে এই কটা রয়েছে এটাকে আপনি আরেকটা ডিবের মধ্যে দিয়ে দিন, তাহলে সব থেকে বেশি সুবিধা হয়ে যায়, তাই না? তো আমি এখানটাতে আরেকটা ডিপ তৈরি করলাম, ডট কার্ড কন্টেন্ট বলে, কার্ড হাইফেন কন্টেন্ট। ঠিক আছে, দেখেছেন আমাদের যত প্রয়োজন হবে আমি শুধুমাত্র ডিপ বাড়িয়ে বাড়িয়ে যাব। ঠিক আছে, তো আমি এই পুরো জিনিসটাকে এখান থেকে কন্ট্রোল এক্স করে কার্ড কন্টেন্টের মধ্যে নিয়ে গেলাম। ঠিক আছে, এবার এটাকে একটু অ্যালাইন করে দিই ঠিকঠাক করে, বেশ। সো এই সেম জিনিসটা নিশ্চয়ই সবগুলোর ক্ষেত্রে হবে, তাই না? এটাকে আমরা কপি করলাম, এখানে গেলাম, পেস্ট করলাম, দেখুন ডিপটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে গেল। এখান থেকে কন্ট্রোল এক্স করলাম, এরপরে গিয়ে এটাকে পেস্ট করে দিলাম, অ্যালাইন করলাম, আর সবগুলোকে ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম। আবার ধরুন কার্ড কন্টেন্ট, সরি ইমেজের নিচে হবে, তাই না? সরি, কন্ট্রোল সেট করুন। প্রথমত কার্ড কন্টেন্টটাকে এখান থেকে কপি করলাম, এই ডিপটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে গেল। এখান থেকে কন্ট্রোল এক্স করে নিলাম, একবারে শেষে বসিয়ে দিলাম। এখান থেকে এটাকে একটা ট্যাব প্রেস করলাম, এই পুরোটাকে সিলেক্ট করে ট্যাব প্রেস করলাম। ঠিক আছে, তাহলে সবগুলো এখন কার্ড কন্টেন্টের মধ্যে চলে আসবে। হ্যাঁ, আমাদের পুরো স্ট্রাকচার ঠিকঠাক। এইবার আমরা এটাকে একটুখানি প্যাডিং দিই। আমরা কাকে দেবো প্যাডিং? এই কার্ড কন্টেন্টকে। তো আমি এখান থেকে গেলাম, আমি এখানটাতে লিখলাম ডট কার্ড হাইফেন কন্টেন্ট, আমি এখানটাতে দিয়ে দিচ্ছি প্যাডিং, ধরুন চারিদিকে কিছুটা প্যাডিং থাকুক, মনে করুন 10 পিক্সেল। এটাকে আমরা সেভ করলাম, চলুন দেখা যাক এটা কেমন দাঁড়ায়। এটা এখন এরকম দাঁড়াচ্ছে। ঠিক আছে, সো এটাকে আমরা ইন্সপেক্ট করে নিই, এটাকে আর একটুখানি করে বাড়িয়ে দিই। চলুন কার্ড কন্টেন্টকে আমরা ধরি, ধরার পরে আর একটুখানি করে প্যাডিং বাড়িয়ে দিই, মনে করুন এরকম থাকলো বা এরকম, বেশ এরকম ধরুন থাকলো। ঠিক আছে, কার্ড কন্টেন্টের পুরো প্যাডিং। সো 27 পিক্সেল। ঠিক আছে, সো আমরা এখানটাতে গেলাম, এটাকে করে দেবো হচ্ছে 27। সেভ করলাম, এখানে যাব, রিফ্রেশ প্রেস করব, দেখুন এটা এখন এরকম হয়ে গেছে। এবার আমরা কি করব, এবার এই যে কার্ডটা রয়েছে কার্ডটাকে একটু রাউন্ডেড করে দিন। সো আমরা কার্ডে যাব, কার্ডটা কোথায়? এইখানটাতে। তো রাউন্ডেড করার জন্য আমরা কি জানি যে বর্ডার রেডিয়াস লিখতে হয়, তাই না? বর্ডার রেডিয়াস ফর দ্য মোমেন্ট 7 পিক্সেল করি, তারপরে যদি প্রয়োজন হয় আমরা ওটাকে চেঞ্জ করে নেব। রিফ্রেশ প্রেস করলাম, দেখুন এখন কিছুটা রাউন্ডেড হয়েছে। আমরা চাইলে আরেকটু রাউন্ডেড করে দিতে পারি। এটাকে একটু ইন্সপেক্ট করে নিই, ইন্সপেক্ট, একটু নিচের দিকে নেমে চলে আসলাম, বা এটাকে তখন কি করবেন, এটাকে আর একটু নিচের দিকে না করে এটাকে ডান সাইড করে খুলুন, এই যে রাইট সাইড করে, তাহলে জিনিসটাকে ভালো করে বুঝতে পারবেন। সো আমরা এইটাকে দেবো হচ্ছে কার্ডকে, তাই না? কার্ডের মধ্যে গেলাম, বর্ডার রেডিয়াস আর একটুখানি বাড়িয়ে দেখি, ঠিক আছে সমস্যা নেই, 10ই করে রাখলাম। সো আমরা আবার এটাকে নিচের দিকে নামিয়ে দিই, এটা হচ্ছে বাটন। যখনই আপনার দেখতে অসুবিধা হবে এই ভিউটাকে রাইট সাইডে লেফট সাইডে নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি এটাকে জাস্ট আপাতত 10 করে দিচ্ছি, বর্ডার রেডিয়াসটাকে রিফ্রেশ প্রেস করলাম। তো দেখুন এখন জিনিসটা পুরোপুরি এরকম দাঁড়াবে, তাই না? বা আপনি যদি চান যে উইদাউট বর্ডার রেডিয়াসে ভালো লাগছিল, তাহলে আপনি বর্ডার রেডিয়াসটাকে সরিয়ে দিন, যেটা আপনার অ্যাকচুয়ালি এগুলো রিকোয়ারমেন্টের উপরে নির্ভর করে। যদি আপনার এরকমভাবে ভালো লাগে তাহলে আপনি এরকমভাবে করে দিন, কোনো সমস্যা নেই। সো এবার চলুন আমরা কিছু কিছু এখানে চেঞ্জেস করি। সবার প্রথমে এই যে লেখাগুলো রয়েছে সবগুলোকে আমি সেন্টারে নিয়ে চলে আসি। হ্যাঁ, সো আমি একটা কাজ করতে পারি, যে কার্ড কন্টেন্টকে আমি করে দিতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট হাইফেন অ্যালাইন সেন্টার, এটা করে দিলাম। তাহলে দেখবেন সব কিছু পুরো সেন্টারে চলে আসবে। দেখুন সব কিছু এখন এরকমভাবে সেন্টারে চলে আসলো। এবার একটা কাজ করুন, এই লার্ন HTML এটাকে আপনারা জাস্ট একটু ফন্ট সাইজটাকে বাড়িয়ে দিতে পারেন। সো আমি এটাকে এরকম করলাম, লার্ন HTML, আমি জাস্ট এই সবগুলোর ভিতরের কার্ডের ভিতরে থাকা সমস্ত H3কে ধরবো। হ্যাঁ, সো আমি এখান থেকে কার্ডের ভিতরে থাকা সমস্ত H3গুলোকে ধরলাম, আর এটার আমি দিয়ে দিচ্ছি ফন্ট হাইফেন সাইজ, আমি করে দিচ্ছি মনে করুন 30 পিক্সেল করে দেখি, তারপরে বাড়িয়ে কমিয়ে দেখবো। হ্যাঁ, এখানে গেলাম, রিফ্রেশ প্রেস করলাম, ঠিক আছে এইটা হলো। এইটাকে আমরা এবার আমরা এটাকে একটুখানি ইন্সপেক্ট করি, করার পর একটু নিচের দিকে যাচ্ছি, যাওয়ার পরে দেখুন তো একটু কমালে বা একটু বাড়ালে, আর একটুখানি বাড়িয়ে দিলাম, ঠিক আছে মনে করুন এটা। তো H3গুলোর এরকম একটা ফন্ট সাইজ থাকবে, আর আমি নিচে একটা একটু মার্জিন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এগুলোর মার্জিন হাইফেন বটম, মার্জিন বটম দিয়ে দিন আপনি, মনে করুন 5 পিক্সেল যদি আমি দিই, বা আরেকটুখানি বাড়িয়ে দিন, বেশ। সো 15 পিক্সেল, ঠিক আছে। সো আমি এটা এরকম করে দিচ্ছি, আর এই পুরো জিনিসটাকে আমাকে এবার কপি করতে হবে। এটাকে রাইট ক্লিক করলাম, এখানটাতে করে দিলাম হচ্ছে কপি রুলস। এবার এখানটাতে গেলাম, আমরা জাস্ট এখানটাতে যাওয়ার পরে, সরি, আমরা জাস্ট এই পুরোটাকে ধরবো,
পুরোটাকে ধরার পরে এখান থেকে জাস্ট পেস্ট করে দিন, এটাকে সেভ করলাম, এখানে যাবো রিফ্রেশে প্রেস করবো, জিনিসটা এরকম হয়ে গেল। এবার আমরা একটুখানি পি এর যে ফন্ট সাইজ রয়েছে ওটাকে একটুখানি বাড়াই চলুন। সো আমরা কি করব, কার্ড কন্টেন্টের ভেতরে বা কার্ডের ভেতরে যে পি রয়েছে আমি তাকে ধরবো, ধরার পরে জাস্ট এটার একটুখানি ফন্ট হাইফেন সাইজটাকে বাড়িয়ে দিন, বাইরে পর 16 পিক্সেল থাকে, এটাকে 20 পিক্সেল করে দেখি, তারপরে প্রয়োজন অনুসারে আমরা বাড়াবো বা কমাবো। রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন এটা এরকম রয়ে গেছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা এখন পুরোপুরিভাবে পারফেক্ট রয়েছে। এবার দেখুন আমরা যখন এটাকে ক্লোজ করবো জিনিসটাকে আমরা এখন এরকমভাবে দেখতে পারবো, তাই না? সো এটা পুরোপুরিভাবে ঠিকঠাক রয়েছে। এবার আমরা চাইলে এই যে রিড মোড রয়েছে এই বাটনটাকে আমরা একটুখানি চেঞ্জ করতে পারি, কিভাবে চলুন দেখা যাক। তো আমরা এবার এই যে এ ট্যাগটা আছে এটাকে ধরবো, এই রিড মোডটাকে। সো আমরা এরকম করলাম যে কার্ডের ভেতরে যে এ রয়েছে আমি তাকে ধরতে চাইছি, যে তো আমরা এরকম করলাম যে কার্ডের ভিতরে যে এ রয়েছে আমরা তাকে ধরবো। সবার প্রথমে এটা যেহেতু একটা লিঙ্ক তাই এটা টেক্সট ডেকোরেশন ফার্স্ট অফ অল করে দিন নান, ঠিক আছে। তারপর এটার মধ্যে যাতে মার্জিন আর প্যাডিং ঠিকঠাকভাবে কাজ করে তার জন্য এখানে করে দিন ডিসপ্লে ইনলাইন ব্লক বা ডিসপ্লে ব্লক। ডিসপ্লে আমরা ব্লক করে দিলাম যাতে ফুল স্ক্রিনটা নেয়, এই জন্য আমরা ডিসপ্লে ব্লক করলাম। সো এবার একটা কালার দিয়ে দিন, কালার আপাতত এটা থাকুক, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে প্রথমত দেবো। তো দেখুন এই মুহূর্তে আপনার জিনিসটা কেমন দেখতে লাগবে, এই যে দেখুন রিফ্রেশ করলাম এরকম দেখতে লাগছে, ঠিক আছে। সো এইবার এই বাটনটার মধ্যে একটুখানি প্যাডিং দিয়ে দিন, মনে করুন আমি এখানটা প্যাডিং দিলাম, উপর নিচে একটা প্যাডিং দিয়ে দিন, যেরকম উপর নিচে থাকবে ধরুন 10 পিক্সেল করে প্যাডিং, ঠিক আছে। এবার বোঝার সুবিধার জন্য আমি এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, মনে করুন ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, সরি কালার কোলন, ওহো কালার, ফার্স্ট অফ অল এটা দিয়ে রাখলাম, বাট এটা আমরা দেবো না, আমরা এবার কালারটাকে এখান থেকে একটু চেঞ্জ করে দিই, মনে করুন এটা দিয়ে দেখি কেমন লাগে, ঠিক আছে, বা এটা, হ্যাঁ এটা একটুখানি এরকম টাইপের দিয়ে দেখি যে এই কালারটা, ঠিক আছে। এবার আমরা যখন এইখানে যাব রিফ্রেশে প্রেস করব, দেখুন কালারটা এখন এরকম হয়ে গেছে, তাই না? বেশ, তো দেখুন এবার আপনি যদি চান যে এই যে বাটনটা রয়েছে এটা এরকমভাবে প্যাডিং এর সাথে না থেকে একবারে এটার মতোই ইমেজটার মতোই 100% হোক, তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে নিশ্চয়ই এই যে বাটনটা রয়েছে এটা আপনার এই ভিতরে রাখলে চলবে না, এই কার্ড কন্টেন্টের ভিতরে রাখলে চলবে না, আপনাকে কি করতে হবে, এই বাটনটাকে এখান থেকে কন্ট্রোল এক্স করে জাস্ট এর বাইরে বের করে নিয়ে আসতে হবে। তো এটা সবগুলোর ক্ষেত্রেই আপনাকে করতে হবে, আমি জাস্ট এখান থেকে জিনিসটাকে কন্ট্রোল এক্স করলাম, এর বাইরে গিয়ে এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে, যাতে ফুল স্ক্রিনটা নেয় ও এই কারণে, ঠিক আছে। তো আমি এখান থেকে এটাকে কন্ট্রোল এক্স করলাম, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। সো এই অবস্থাতে আমরা জাস্ট সেভ করলাম, এখানে যান রিফ্রেশে প্রেস করুন, দেখুন ও পুরোপুরিভাবে এখন নিচের এই ফুল স্ক্রিনটা নিচ্ছে, তাই না? এবার আমরা এটার কিছু কিছু চেঞ্জেস করব। সবার প্রথমে এটার একটা কালার দিয়ে দিই, কালার কোলন হ্যাশট্যাগ হোয়াইট করে দিচ্ছি আমি, ঠিক আছে। এটার যে প্যাডিংটা রয়েছে এটাকেও আমাকে একটুখানি বাড়াতে হবে। তো দেখুন এটা এখন এরকম হয়ে গেল। আর এটার আমরা টেক্সট অ্যালাইনটাকে পুরোপুরিভাবে সেন্টারে রাখি। তো এটার টেক্সট হাইফেন অ্যালাইন আপনি করে দিন, অ্যালাইন কোলন সেন্টার, সরি আমরা এখানটাতে দেখুন সেমিকোলন দিইনি, এই কারণে অটো সাজেশন আসছিল না। তো আমি এখানটাতে টেক্সট হাইফেন অ্যালাইন করে দিচ্ছি, অ্যালাইন করে দিন হচ্ছে সেন্টার। তো আমি এখান থেকে সেন্টার করে দিলাম, এটাকে সেভ করলাম, এখানে যাব রিফ্রেশে প্রেস করবো, দেখুন এটা পুরো সেন্টারে চলে এসেছে। এবার এটার একটুখানি প্যাডিং টপটা বাড়িয়ে দিন যাতে একটু দেখতে সুবিধা হয়। সো এটার প্যাডিং কোথায় রয়েছে, প্যাডিং ধরুন ডানে বামে, এটা তো আপনি উপর নিচে করে দিন 20 পিক্সেল করে, ঠিক আছে। সো আমি এখানে গেলাম রিফ্রেশে প্রেস করলাম, সরি এটা হচ্ছে উপর নিচে আর এটা হচ্ছে ডানে বামে। সো উপর নিচে হচ্ছে আপনার 20 আর ডানে বামে আপনার দরকার নেই, ডানে বামেটা এরকমই থাকুক, 0 পিক্সেল থাকুক। সো আমি এখানে গেলাম রিফ্রেশে প্রেস করবো, দেখুন এটা এখন এরকমভাবে বেড়ে গেল, তাই না? আপনি চাইলে এই রিড মোডের ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে দিতে পারেন, যেরকম ফন্ট হাইফেন সাইজ আমি 18 পিক্সেল করে দিচ্ছি, 18 পিক্সেল, এটাকে সেভ করলাম, এখানে যাব রিফ্রেশে প্রেস করবো, দেখুন একটুখানি বড় হয়ে গেছে, তাই না? তো দেখুন আমাদের এখন একটা বেসিক কার্ড কিন্তু মোটামুটি ধরনের রেডি হয়ে গেছে, তাই না? তো এই বাটনের কালারটাকেও আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। তো সবার প্রথমে আমরা একটা কাজ করি, আমরা যেহেতু এটাকে অনেকটা মার্জিন উপর থেকে দিয়েছি, এটাকে জাস্ট একটু মার্জিনটাকে কমিয়ে আনি, যেরকম আমরা এখানটাতে গেলাম। সো আমরা জাস্ট এই যে কার্ড কন্টেনার রয়েছে এটার যে মার্জিন টপটা রয়েছে এটাকে আমরা আরও একটুখানি কমিয়ে দিচ্ছি, মনে করুন এরকম দিয়ে দিচ্ছি, ঠিক আছে, 50, হ্যাঁ 50 পিক্সেল দিয়ে দিলাম। সো আমরা এখানটাতে গেলাম, যাওয়ার পরে এখান থেকে কোথায় গেল কার্ড কন্টেনার, এই যে এটাকে জাস্ট করে দিন 50 পিক্সেল যাতে বোঝা যায়। এবার আমরা এখানটাতে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন এখন পুরো কার্ডটাকে কিন্তু বোঝা যাচ্ছে ভিজুয়ালি, ঠিক আছে। সো এটা মোটামুটি বেসিক কার্ড হয়ে গেছে। আপনারা চাইলে এই যে বাটনের যেটা ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে এটাকে আপনারা গ্রেডিয়েন্ট হিসাবে কিন্তু করতে পারেন, বা আপনারা চাইলে অন্য কালারও করতে পারেন, যেরকম বাটনের কালারটা জাস্ট এটার উপরে হোভার করবেন আর এখান থেকে অন্য একটা কালার এখান থেকে চুজ করে দেবেন, কোনো সমস্যা নেই। মনে করুন যে ধরুন
এরকম ধরনের কোনো একটা কালার চাইছেন যেটা একটু এরকম টাইপের হবে। সো এটাকে সেভ করলাম, এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন এরকম কালারটা হয়ে গেছে। তো এটা করলে আসলে ওই আগেরটার সাথে পুরো মিশে যাচ্ছে, তো এরকম করার দরকার নেই, আমরা এটাকে আগের মতোই মনে করুন রেখে দিচ্ছি। হ্যাঁ, এটাকে সেভ করলাম, এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, এটা এখন এরকম রয়েছে। এইবার এটা তো না একটা কার্ড হয়ে গেল, এবার কার্ডের অ্যানিমেশন মানে কোনগুলো? মনে করুন যেই মুহূর্তে কেউ কার্ডে এরকম হোভার করবে, তখন যেই কার্ডের উপরে হোভার করা হলো সেই কার্ডটা একটুখানি আপনার সামনে বড় হয়ে খুলবে বা একটু স্কেল হয়ে যাবে। তো এটা করার জন্য আপনি কি করবেন? এটা করার জন্য আপনি এরকম ভাবে করতে পারেন যে যেই মুহূর্তে কেউ কার্ডের উপরে হোভার করবে, তো তার জন্য আমরা কি করলাম, কার্ডের উপরে যেহেতু আমি একটা এফেক্ট দিতে চাইছি, আমি এখানটাতে এই কার্ডকে বলে দিলাম ট্রানজিশন। ঠিক আছে, যেহেতু কার্ডের উপরে আপনি একটা ট্রানজিশন দিতে চাইছেন, তাই আপনি এখানে দিয়ে দিন যে ট্রানজিশন 0.5s। ঠিক আছে, এটাকে আমরা সেভ করলাম। এবার কি হবে, যদি কেউ কার্ডের উপরে হোভার করে, তাহলে আপনি এখানটাতে বলে দিন যে ট্রান্সফর্ম স্কেল জাস্ট 1.25। ঠিক আছে, এটা করে দিলাম, সেভ করলাম, এখানে যাব, রিফ্রেশে প্রেস করব। এবার দেখুন, দেখেছেন এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, জাস্ট দেখা যাচ্ছে না, যেহেতু আমাদের এই কন্টেনারটা এটা জাস্ট এতটুকুর মধ্যে রয়েছে এই কারণে। বাট এফেক্টটা কিন্তু আমাদের কাজ করছে, এই কারণে আমাদের এই জিনিসগুলোকে আরো ছোট করতে হবে, আসলে আমাদের ইমেজগুলোকে আরো ছোট করতে হবে, তারপরে যদি এফেক্টটা খুব ভালোভাবে বোঝা যায়। আর এই যে জিনিসটা রয়েছে দেখুন, এখানটাতে কি হয়েছে, কার্ডের যে কন্টেনারটা রয়েছে এটা এখন এইখান থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, যেই কারণে আমার এই প্রবলেমটা দেখা দিচ্ছে, এই কারণে আমাদের কার্ডের যে কন্টেনারটা রয়েছে ওটাকে একটুখানি প্যাডিং দিতে হবে। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, কার্ডের যে কন্টেনারটা রয়েছে একটুখানি স্পেস তৈরি করি কার্ডের কন্টেনারটার মধ্যে, কারণ আপনারা হয়তো বুঝতে পেরেছেন, দেখুন কার্ডের কন্টেনারটা এখন আপাতত কিন্তু এইটুকুনি। ঠিক আছে, তাই যেই মুহূর্তে হোভার করছি, এলিমেন্টটা যখন বাড়ছে, তখন আপনি আর বুঝতে পারছেন না। ঠিক আছে, বা আমরা আরেকটা কাজ করতে পারি, এই কার্ড কন্টেনারের মধ্যে না করে, এটা আমরা পরে দেখব। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা ইমেজটাকে ওরকম এফেক্ট দিতে পারি। তো মনে করুন আমরা এখান থেকে এই হোভার এফেক্টটা এটার থেকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সব থেকে বেস্ট উপায় হয়, এটাকে সেভ করলাম, এখানে গেলাম, রিফ্রেশ প্রেস করলাম, কারণ এখন অনেক সময় চলে যাবে আমি যদি এটাকে এখন আবার করতে চাই, মানে কার্ডের এই যে এফেক্টটাকে প্রপারলি করতে গেলে এখন আবার এই যে কন্টেনারটা রয়েছে এটাকে একটু প্যাডিং দিয়ে বাড়াতে হবে, আরো অনেক কিছু করতে হবে, এই পিকচারটাকে ছোট করতে হবে, আরো অনেক কিছু করতে হবে। তো এগুলো আমরা পরে দেখবো, পরে অনেক কিছু আমরা শিখবো। তো আমরা আপাতত কি করতে চাচ্ছি, যে যেই মুহূর্তে কেউ এইটার উপরে হোভার করবে, কোনো একটা কার্ডের উপরে হোভার করবে, এই ইমেজটা বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখুন আপনি কিভাবে করবেন, তার জন্য দেখুন আপনি হোভারটা কার উপরে চাচ্ছেন, কার্ডের উপরে, তাই এখানে লিখে দিন যে যদি কেউ কার্ডের উপরে হোভার করে, তাহলে তাই এবার এখানটাতে লিখে দিন যদি কেউ কার্ডের উপরে হোভার করে, তাহলে এর ভেতরে বোঝাতে আমি একটা স্পেস দিলাম, যে ইমেজটা রয়েছে আপনি এখানটাতে করে দিন ট্রান্সফর্ম, এখানটাতে করে দিন স্কেল, এখানে লিখে দিন 1.25। ঠিক আছে, যদিও এটা অনেক বেশি হয়ে গেল, আরও আমরা কমিয়ে দিতে পারি, 0.15 করে দিতে পারি। এটাকে আমরা সেভ করলাম, এখানে যাব, রিফ্রেশ প্রেস করব, দেখুন ইমেজটা খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে আর হঠাৎ করে বেড়ে যাচ্ছে, তাই না? তাই এবার আমাকে এই যে অ্যানিমেশনটা আছে, এই যে ট্রানজিশনটা কিন্তু এখন এর মধ্যে কাজ করছে না, তাই না? কেন কাজ করছে না? কারণ আমাকে ইন্ডিভিজুয়ালি এখন কার্ডের ভিতরে যে ইমেজটা রয়েছে ওটাকে বলে দিতে হবে যে তোমার মধ্যে যদি কোনো চেঞ্জেস হয় সেটা যাতে অ্যানিমেশনের মাধ্যমে হয়। তাই আমাকে এখানে বলে দিতে হবে কার্ডের ভিতরে যে ইমেজ রয়েছে সেটা হচ্ছে আপনার ট্রানজিশন 0.5s। ঠিক আছে, 0.5s এটা আপনি বলে দিন। সো এবার চলুন তো আমরা গিয়ে দেখি জিনিসটা কাজ করে নাকি। রিফ্রেশ প্রেস করলাম, দেখুন অ্যানিমেশন হচ্ছে, বাট এখানে প্রবলেমটা কি হচ্ছে, অ্যানিমেশন হতে গিয়ে এই যে ইমেজটা রয়েছে এটা কিন্তু বক্সের বাইরে বেরিয়ে যাচ্ছে, তাই না? তাই আমরা এটাকে কিভাবে কি করতে পারি, আমরা বলে দিতে পারি ইমেজটা যাতে বক্সের বাইরে না বেরোয়, তার জন্য আমাকে কি বলতে হবে, ইমেজটা যার মধ্যে রয়েছে তাকে ওভারফ্লো হিডেন বলতে হবে। ইমেজটা কার মধ্যে রয়েছে, কার্ডের মধ্যে, তাই আপনি বলে দিন কার্ড কোথায় রয়েছে আমাদের, এই যে কার্ডকে আপনি বলে দিন ওভারফ্লো হিডেন, অর্থাৎ ওর বাইরে, কার্ডের বাইরে যদি কোনো কিছু বেরিয়েও যায় সেটা যাতে শো না হয়। তাই দেখুন আমরা এখানে বলে দিলাম ওভারফ্লো হিডেন, রিফ্রেশে প্রেস করুন, এবার হোভার করুন, দেখুন জিনিসটা এখন স্কেল হচ্ছে। ঠিক আছে, তো এই সেম জিনিসটাকে আমরা আরো ভালোভাবে স্মুথ করতে পারি, যেরকম দেখুন এখন এই যে ইমেজটা যে হোভার হচ্ছে, দেখুন নিচের দিকটাও কিন্তু বেড়ে যাচ্ছে, তাই না? বাট আমি চাইছি যে নিচের দিকটা এভাবে যাতে না বাড়ে, তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে এই ইমেজটাকে আরেকটা ডিভের মধ্যে রাখতে হবে, যাতে ওই ডিভের উপরে আপনি কোনো একটা এফেক্ট দিতে পারেন, যেরকম আমি এখানে করলাম .img বা img-block এরকম একটা করে দিলাম। ঠিক আছে, এবার এই ডিভটার মধ্যে আপনি রেখে দিন এইটাকে, এই ইমেজটাকে। ঠিক আছে, আর এর ভিতরে ধরুন এটা থাকলো, তো এটা প্রতিটার ক্ষেত্রে হবে। আমি এখান থেকে কপি করলাম, আমি জাস্ট এই ইমেজটার এখানটাতে পেস্ট করলাম, এটাকে ট্যাপ প্রেস করলাম, আর এখানটাতে গিয়ে জাস্ট এটাতে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আবার সেম ওয়েতে এটাকে, সরি এই যে এখান থেকে এটা বাদ চলে যাবে, এটাকে কপি করব, আমরা এইখানে যাব, সবার প্রথমে পেস্ট করলাম, এটাকে কন্ট্রোল X করলাম, এন্টার, কন্ট্রোল V আর ট্যাব।
ঠিক আছে, আপাতত এটার মধ্যেও চলে এসেছে, এটার মধ্যেও এসেছে, এটার মধ্যেও এসেছে। ঠিক আছে, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এটা হয়ে গেল। এবার আপনি পার্টিকুলারলি চাইলে এটার একটা হাইট দিতে পারেন, এই যে ব্লকটা রয়েছে সেটার। ঠিক আছে, তো এই যে ইমেজ ব্লকটা রয়েছে, আপনি মনে করুন এটাকে আপনি ধরলেন। সো আমি এখান থেকে এখানটাতে গেলাম, যে ডট ইমেজ ব্লক, আপনি এভাবে বলে দিতে পারেন যে কার্ডের ভিতরে যে ইমেজ ব্লক রয়েছে সেইটা। সো আমি পার্টিকুলারলি এটার একটা হাইট দিয়ে দিচ্ছি, মনে করুন হাইট 300 পিক্সেল, আর এটার ওভারফ্লো আপনি দিয়ে দিন হিডেন, ওভারফ্লো হিডেন। এবার কি হবে বলুন তো, এই ইমেজটা কার মধ্যে থাকবে এখন, এই যে ইমেজ ব্লক বলে ডিপটার মধ্যে। এবার আমি যদি এটার একটা হাইট দিয়ে দিই আর ওভারফ্লো যদি হিডেন দিয়ে দিই, তাহলে ইমেজটা আর এর বাইরে বেরোতে পারবে না, তাই না? আমরা এখানটাতে যাব, যার পর একটা রিফ্রেশে প্রেস করব। ঠিক আছে, এবার দেখুন পুরো ঠিকঠাকভাবে কাজ করছে, তাই না? এই যে খুব স্মুথ ওয়েতে আমরা কি করলাম, আমরা জাস্ট এই হাইটটা জাস্ট কমিয়ে দিয়েছি, দেখুন এখন পুরো পারফেক্টলি কাজ করছে। তো দেখুন এই জিনিসটা কিন্তু একটু ভালোভাবে বুঝুন, আগে আমাদের প্রবলেম কি হচ্ছিল, জাস্ট এই ইমেজ ব্লকটা না দেওয়াতে, আর এখন দেখুন আমরা ইমেজ ব্লকটা দিয়ে কিভাবে প্রবলেমটাকে সলিউশন করে ফেললাম, বুঝতে পারলেন? কারণ আগে যখন ইমেজ ব্লকটা ছাড়া ছিল তখন কিন্তু জাস্ট ইমেজটা বেড়ে যাচ্ছিল। এবার আমরা কি করলাম, জাস্ট ওই ইমেজটাকে আমরা একটা ডিবের মধ্যে দিয়ে দিলাম, যে ইমেজ ব্লক বলে একটা ডিবের মধ্যে, ওই ডিবটার একটা পার্টিকুলারলি হাইট দিয়ে দিলাম। তাহলে কি হবে, যে যদি এখন ইমেজটাতে আমি হোভার করি, ওই ইমেজটা এই ডিবের বাইরে আর বেরোতে পারবে না। কারণ দেখুন এই যে ইমেজ ব্লকে ওভারফ্লো হিডেন দেওয়া রয়েছে, একটা হাইট দেওয়া রয়েছে, আর যেহেতু এই ইমেজ ব্লকের মধ্যেই এই ইমেজটা রয়েছে, তাই যখনই আমি এই ইমেজটাকে বলবো এই যে ট্রান্সফর্ম হাউ স্কেল 1.5, ও যখন বাড়বে ওইটা কিন্তু এই ইমেজ ব্লকের মধ্যেই থাকবে, ইমেজ ব্লকের বাইরে গিয়ে কিন্তু অন্য কোনো এলিমেন্টকে ডিস্টার্ব করবে না, তাই না? তাই দেখুন এখন এখানটাতে তাই স্মুথলি জিনিসটা কাজ করছে, এই যে। তাই এইভাবে বিভিন্ন রকমের আপনার কার্ড ডিজাইন করা হয়, আরো বিভিন্ন রকমের অ্যানিমেশন রয়েছে, বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে, তো পরবর্তীকালে আমরা দেখব। ঠিক আছে, সো আপনারা চাইলে এই যে ব্লকটা রয়েছে এটার হাইটটাকে আরো ছোট করে দিতে পারেন, মনে করুন আমি 200 পিক্সেল করে দিলাম। তো এখান থেকে আমি 200 পিক্সেল করে দিচ্ছি, সেভ করলাম, এখানে গেলাম, রিফ্রেশ প্রেস করলাম, দেখুন এটা এত ছোট হয়ে গেছে। এবার দেখুন জিনিসটা এখন এরকম ভাবে হয়ে গেল। ঠিক আছে, পুরো একটা খুব সুইট একটা কার্ডের মতো লাগছে। ঠিক আছে, সো আমরা 300 পিক্সেলই রাখলাম, যেটা আমাদের আগে ছিল। সো এখানে গেলাম, রিফ্রেশ প্রেস করলাম, এখন জিনিসটা পুরো এরকম দেখাচ্ছে। তো আপনি বিভিন্ন ব্লগিং ওয়েবসাইটে যখন যাবেন, বা একটা যখন ব্লগিং ওয়েবসাইট যখন তৈরি করবেন, তো তখন দেখবেন এই ধরনের এই ব্লগগুলো থাকে, এগুলো হচ্ছে একটা ব্লগ পোস্ট। যখনই আপনি এখানে রিড মোডে ক্লিক করবেন, তখন এর যে অরিজিনাল যে পুরো ফুল পোস্টটা রয়েছে আপনাকে সেইখানে নিয়ে যাবে, তো সেটারও আপনি ডিজাইন করতে পারেন। তো খুব সুন্দর সুন্দর আমরা ডিজাইন করা শিখবো পরবর্তীকালে। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারলেন যে কি করে আমরা এই স্কেল প্রপার্টিটাকে ব্যবহার করে এই ধরনের জিনিসগুলো করা হয়। আপনারা বিভিন্ন ওয়েব পেজে এই ধরনের এফেক্টগুলো দেখবেন, তো ওইগুলো সব এই স্কেলের মাধ্যমে করা হয়। আরো অনেক রকমের অ্যানিমেশন আছে, যে এখানটাতে হোভার হবে, উপর থেকে একটা ওভারলে চলে আসবে, অনেক কিছু রয়েছে, সেটা আমরা পরে দেখবো। তো আশা করি আজকের এই স্কেলের কাজটা আপনাদের খুবই ভালো লাগলো, কিভাবে স্কেল কাজ করে আপনারা বুঝতে পারলেন, কিভাবে স্কেল এক্স স্কেল ওয়াই কাজ করে সেটা আপনারা বুঝতে পারলেন, না সাথে সাথে আমি একটা প্রজেক্টও করিয়ে দিলাম ছোট্টখাটো। তো আপনাদের টাস্ক হলো, আপনারা তো প্রথমত এই জিনিসটা নিজেরা প্র্যাকটিস করবেনই, তারপরে এরকম ধরনেরই বিভিন্ন রকমের এরকম কার্ড তৈরি করার চেষ্টা করবেন। ঠিক আছে, আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, পাশাপাশি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আর সবার কাছে শেয়ার করে দেবেন। আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।